আজকের এই আলোর প্রতিফলনের ক্লাসে তোমাদের পরীক্ষায় যা যা আসবে এই চ্যাপ্টার থেকে একদম জিরো বেসিক থেকে, তুমি জীবনেও আলোর প্রতিফলন পড়ো নাই, আলোকে এই জিনিসটাও জানো না, সেখান থেকে শুরু করে 2025 সালের যত বোর্ড কোশ্চেন আসে সব হচ্ছে সলভ করে দেওয়া হয়েছে। এবং তার সাথে এক্সামে যা যা আসে, বেসিক বলো, সিকিউ বলো, এসকিউ বলো, এমসিকিউ বলো, হোয়াট এভার, সব কিছু হচ্ছে এই ক্লাসটার মধ্যে ফুল একদম কাভার করে দেওয়া হয়েছে। তুমি যদি জাস্ট একটু স্লাইডগুলোর দিকে নজর দাও তাহলেই হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবা। একদম জিরো থেকে সব কিছু হচ্ছে বুঝাই দেওয়া হয়েছে, প্রত্যেকটা ছবি সহ কোনটা কি কিভাবে করতে হবে ম্যাথ, সবগুলো ম্যাথ হচ্ছে বুঝাই দেওয়া হয়েছে। এবং তোমরা জানো যে ভাইয়া হচ্ছে একদম বোর্ডের যা কোশ্চেন আসে সেটা শুদ্ধ হচ্ছে সলভ করে দেয় এবং টাইপ ভিত্তিকভাবে হচ্ছে সলভ করে দিই। সো এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমার আলোর প্রতিফলন রিলেটেড জীবনেও আর কোনো ক্লাস করা লাগবে না। সো এই ক্লাসটা পুরোপুরি একটু করে দেখো। এই ক্লাসটা কিন্তু অন্য সবার ক্লাসের মতো না। অন্য সবার ক্লাস যেরকম তুমি হচ্ছে নর্মালি করো, শুধু এসিকিউ সলভ করো, শুধু এমসিকিউ সলভ করো, এরকম না। এই ক্লাসটা পুরোটাই হচ্ছে একটা গল্পের মতো। তুমি যদি ক্লাসের কোনো একটা পয়েন্ট মিস করো, তুমি পুরো চ্যাপ্টারটাই হচ্ছে মিস করে যাবে। সো ক্লাসের ডিউরেশনটা খুবই ছোট। আই হোপ তোমরা এই পুরো ক্লাসটা করবা। এবং তোমরা যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস চাও, অবশ্যই কি করতে হবে জানো তো? কমেন্ট বক্সে অবশ্যই ইন্টারেস্টেড লেখো এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। তাহলে চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। আমরা এখন আলোর প্রতিফলন চ্যাপ্টারটা স্টার্ট করব। তো দেখো, প্রথমেই আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ এসকিউ এর জন্য থিওরি পার্টটা পড়বো। থিওরি পার্টটা পড়লে আমাদের এমসিকিউর থিওরি পার্টটা কমপ্লিট হয়ে যাবে, জ্ঞানমূলক কমপ্লিট হয়ে যাবে, অনুধাবন কমপ্লিট হয়ে যাবে এবং এসকিউ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের জাস্ট বাকি থাকবে হচ্ছে সিকিউ এর গ ঘ সলভ করা, সেটা ইনশাল্লাহ আমরা সলভ করব। এবং আলোর প্রতিফলন চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার। যদি এটা তুমি ঠিকমতো বুঝে পড়তে পারো তাহলে আমি বলবো এখান থেকে অবশ্যই তুমি কোশ্চেন আনসার করবা। জাস্ট মাত্র দুইটা সূত্র শিখতে হয় এখানে, আর জাস্ট একটা ছবি শিখতে হয়। একটা ছবি আর দুইটা সূত্র শিখলে আলোর প্রতিফলন ইনশাল্লাহ ফুল কমপ্লিট হয়ে যায়। তো চলো আমি তোমাদেরকে একদম জিরো থেকে চ্যাপ্টারটা পড়াই দিচ্ছি। প্রথমে হচ্ছে আলোর প্রকৃতি। এখন আলো হচ্ছে দিয়ে আমরা কিভাবে দেখি সেই জিনিসটাই ফার্স্টে স্টার্ট করছে আমাদের বইয়ে। সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে যখন আলো পড়ে, যেমন ধরো হচ্ছে এই যে এই বস্তুটাতে আলো পড়তেছে, এই আলোটা প্রতিফলিত হয়ে আমার চোখে আসতেছে। আমার চোখের কোথায়? আমার চোখের রেটিনার মধ্যে। সো এর ফলে আমি এই বস্তুটাকে দেখতে পাচ্ছি। যদি এই বস্তুটা আলো প্রতিফলিত না করতো তাহলে আমরা দেখতে পাইতাম না। তাহলে আমরা দেখতে পাই কেন? আমরা দেখতে পাই হচ্ছে আলোর প্রতিফলনের জন্য। এটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। সেকেন্ড, আলো হচ্ছে একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, অর্থাৎ আলো হচ্ছে একটা তড়িৎ এবং চৌম্বকীয় দুইটা তরঙ্গ। তড়িৎ যদি এদিকে যায়, চৌম্বক যদি এদিকে যায়, তাহলে আলো হচ্ছে তোমার এই 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 যে তো মানে এই তলে তড়িৎ, এই তলে হচ্ছে আমাদের চুম্বক, এই দুইটা মিলে যে তরঙ্গটা, এটাই হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ এটা তোমাদের বোঝা লাগবে না বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কোনটা, জাস্ট মনে রাখো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এরপরে আলোর দৈর্ঘ্য আমরা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে দেখতে পাই। যদিও তোমরা বায়োলজিতে হয়তো পড়ছো 380 থেকে 780 ন্যানোমিটার, বাট এখানে বলছে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে 400 থেকে 700 ন্যানোমিটারই ওকে। এবং ন্যানোমিটার মানে হচ্ছে ভাইরা এটা যে 400 থেকে 400 × 10⁻⁹ মিটার থেকে হচ্ছে 700 × 10⁻⁹ মিটার, এইটুকু পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাই। এরপর কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, খেয়াল করে দেখো। আমরা জানি আলোকে আমরা এইভাবে বে নি আ সহ কলা ছোটবেলা থেকে শিখে আসছি না, আ সহ ক লা। এর মধ্যে আমাদের যে বেগুনি আলো আছে, এই বেগুনি আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর লাল আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা আসলে কি দেখো, আলোর বেসিক্যালি যদি তোমরা বেসিক শিখতে চাও, আলোর হচ্ছে অ্যাকচুয়ালি দুই ধরনের ধর্ম আছে। আলোকে কেউ বলছে কণা, আবার আলোকে কেউ বলছে হচ্ছে তরঙ্গ। তোমরা তো জানো যে কোনো তরঙ্গকে আমরা হচ্ছে এভাবে প্রকাশ করি, এই, তাই না? যে কোনো একটা বেসিক তরঙ্গকে আমরা এইভাবে প্রকাশ করি, তরঙ্গের উপরে উঠতেছে আবার নিচে নামতেছে আবার উপরে উঠতেছে। সো আলোর প্রতিফলনটা হচ্ছে অ্যাকচুয়ালি আলোর তরঙ্গ ধর্ম। সো আলোর কণা ধর্ম নিয়ে কোনো আলোচনাই আমরা এখানে করব না। এখন আমাদের যে বেগুনি আলো আছে, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ছোট, আর লাল আলো যেটা আছে সেই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বড়। এখন তরঙ্গ দৈর্ঘ্য বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য বলতে সিম্পলি যে জিনিসটা বোঝায়
তুমি যদি উপরে নিচে ড্যান্স করো, তাহলে ধরো তুমি এখান থেকে যাত্রা স্টার্ট করছো, উপরে উঠছো, নিচে নামছো, একদম নিচে নামছো, আবার এখানে আসছো। তার মানে এই যে ফুল উপরে ওঠা, আবার আগের জায়গায় আসা, আবার একদম নিচে নামা, আবার আগের জায়গায় আসা, এই যে এই পুরা জিনিসটাকে বলা হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এখন এই যে শুধু উপরে ওঠার নিচে নামা, এটাকে আমরা প্রকাশ করি এভাবে, উপরে ওঠে নিচে নামলা। এরপরে এই যে একদম নিচে নেমে আবার উপরে উঠতেছে, এটাকে আমরা প্রকাশ করি এভাবে, এই। তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বলি আমরা। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য তোমরা শব্দ চ্যাপ্টার এটা শেখার কথা। আচ্ছা, আমি একটু সাইডের লাইটটা বন্ধ করে দিই, আমার চোখ জ্বলতেছে। এবার আসা হচ্ছে এখানে সিরিয়ালে আমাদের আলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেয়া আছে। দেখো, আমাদের যে দৃশ্যমান আলো, এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে। দেন আলট্রা ভায়োলেট, আলট্রা মানে হচ্ছে বেগুনির চেয়েও ছোট। আলট্রা মানে এখানে ছোট বোঝাচ্ছে, তার মানে বেগুনির চেয়েও ছোট। ভায়োলেট মানে বেগুনি, আলট্রা ভায়োলেট মানে বেগুনির চেয়েও ছোট আলো। দেন এক্স রে, তারপর হচ্ছে গামা রে। এই সিরিয়ালটা কিন্তু আসবে যে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আলো কোনটা হচ্ছে বড়, কোনটা হচ্ছে ছোট। তো সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য গামা রশ্মি, তার চেয়ে বড় হচ্ছে এক্স রে, এক্স রে, তার চেয়ে বড় হচ্ছে ইউভি রশ্মি, যেটাকে আমরা আলট্রা ভায়োলেট রশ্মি বলি। তার চেয়ে বড় হচ্ছে আমরা যে আলো দেখি, তার চেয়ে বড় হচ্ছে আমাদের ইনফ্রারেড, ইনফ্রারেড রশ্মি, আইআর রশ্মি যেটাকে আমরা বলি। এই যে দেখো এখানে দেয়া আছে ইনফ্রারেড। তার চেয়ে বড় হচ্ছে মাইক্রোওয়েভ, তার চেয়ে বড় হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি, আর তার চেয়েও বড় হচ্ছে রেডিও ওয়েভ রশ্মি, রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই সিরিয়ালটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, ওকে ফাইন। সো এই জিনিসটাই আমাদের এখানে বলা হয়েছিল। এবার আমরা নেক্সটটাতে চলে যাই, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের ভাইয়ারা দুইটা সূত্র আছে। কি কি? আচ্ছা, আগে প্রথমে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা দেখে নিই। যে প্রথম মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় খানিকটা আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসলে তাকে আলোর প্রতিফলন বলে। অর্থাৎ আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, তখন কিছু আলো হচ্ছে আবার প্রথম মাধ্যমে ব্যাক করে ফিরেছে। যেমন মাধ্যম বলতে এখানে কি বোঝায়, ধরো এটা হচ্ছে একটা ধরো আয়না, বা এটা হচ্ছে ধরো একটা বস্তু, সাপোজ এটা যে কোনো একটা বস্তু হইতে পারে। ঠিক আছে, এনিথিং বস্তু। এখন একটা আলো যখন এখানে পড়ে, তখন এই যে এটা হচ্ছে বাতাস থেকে, ধরো হচ্ছে এটা আমাদের কাঠ বস্তু, বাতাস থেকে কাঠে পড়লো, তাহলে বাতাস থেকে কাঠে পড়লে কিছু আলো আবার বাতাসে ফিরে আসে, অর্থাৎ প্রথম মাধ্যমে ফিরে আসে। কিছু আলো হচ্ছে এখানে শোষণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যে আলোটা ফিরে আসে এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে। কি কি? একটা হচ্ছে আপতিত আলো প্রতিফলিত রশ্মি এবং হচ্ছে অভিলম্ব দিয়ে কল্পিত সমতল। আপতিত রশ্মি এবং অভিলম্ব দিয়ে কল্পিত সমতলে প্রতিফলিত রশ্মিটি থাকবে। এই কথাটা তোমরা বুঝছো কিনা আমি কিছু বুঝি নাই, বাট আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি জিনিসটা আসলে কি বলছে। বলছে যে ধরো আমাদের এই যে এই রশ্মিটা এভাবে পড়তেছে, এভাবে এভাবে খেয়াল করো। হ্যাঁ, ধরো হচ্ছে কালো তো বুঝলাম। আচ্ছা ধরো এইটা, আচ্ছা কালো না, অন্য কালার দিয়ে হচ্ছে আমি দেখাই। হ্যাঁ, অন্য কালারের তো দুঃখজনকভাবে আমার কাছে কলম নাই, আমার কাছে সব কালো আর লাল কলম আছে। দাঁড়াও দেখি। আচ্ছা, সাপোজ ধরো হচ্ছে এইটা আমাদের আপতিত রশ্মি। ঠিক আছে, এখন তুমি জাস্ট এখানে একটা সমতল চিন্তা করো, এই যে এই বরাবর হচ্ছে একটা তল। ঠিক আছে, এই বরাবর। তাহলে আমাদের আপতিত রশ্মি যদি এ বরাবর থাকে, তাহলে আমাদের যে প্রতিফলিত রশ্মি আসবে, প্রতিফলিত রশ্মি একদম এই তলেই থাকবে। অর্থাৎ এটা ধরো হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা আপতিত হয়েছে, আর এটা হচ্ছে প্রতিফলিত হচ্ছে। তাহলে এই যে এখানের যদি আমরা এভাবে দেখি বা এভাবে দেখি, তাহলে একদম দুইটা একই তলে থাকবে। এমন হবে না যে আপতিত রশ্মিটা এই তলে, প্রতিফলিত রশ্মিটা এরকম বাঁকায় গেছে, এরকম বাঁকা আরেকটা তলে যাচ্ছে। বোঝা গেছে? আমি যদি বইটা দিয়ে বোঝাই তাহলে আরো ভালো করে বুঝবা। মানে এটা ধরো হচ্ছে এইভাবে, এরকম করে থাকবে, একটা তলে একদম মিশে থাকবে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, এই তলের মধ্যেই সেম তলে দুইটা থাকবে। কখনো এরকম হবে না আপতিত রশ্মি একটা তলে আর এটা হচ্ছে আরেকটা তলে। দেখো এটা কিন্তু এখন এই তলে চলে গেছে, এরকম হবে না, সবসময় একটা তলে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই তলে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আর সেকেন্ড সূত্র হচ্ছে প্রতিফলন কোণটি হবে আপতন কোণের সমান।
প্রতিফলন কোণ আর আপতন কোণ এটা আমরা কিভাবে হিসাব করব? দেখো, যেই তলটাতে পড়তেছে, যেই বস্তুটার উপরে পড়তেছে, ওই বস্তুটার উপর 90 ডিগ্রি একটা লম্ব টানবো। এই যে 90 ডিগ্রি একটা লম্ব টানছি, এই বস্তুটার উপর 90 ডিগ্রি লম্ব টানছি। এবার এই জিনিসটাকে আমরা বলি অভিলম্ব। ঠিক আছে, যে বস্তুটার উপর পড়তেছে ওই বস্তুটার উপর যে 90 ডিগ্রি একটা লম্ব টানছি এটাকে আমরা বলি অভিলম্ব। এবার কোণটা আমরা হিসাব করব হচ্ছে অভিলম্ব থেকে। এই যে নট এই কোণ, বস্তু আর আলোর আপতিত রশ্মি, এই কোণ হিসাব করব না, আমরা হিসাব করব আলোর আপতিত রশ্মি, এটাকে বলা হয় আপতিত রশ্মি। আপতিত রশ্মি আর এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আমরা হিসাব করব অভিলম্ব আর আপতিত রশ্মির কোণ আর অভিলম্ব আর প্রতিফলিত রশ্মির কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা হিসাব করব, নট এই কোণ, নট এই কোণ। ওকে, এটুকু পর্যন্ত আই গেস আমরা বুঝতে পারছি। এবার আসো প্রতিফলন তথ্যের সূত্র। আলো কতটুকু প্রতিফলিত হবে সেটা নির্ণয়ের জন্য ফ্রেনেলের সূত্র প্রয়োজন। ফ্রেনেলের সূত্র তোমাদের সিলেবাসে নেই, জাস্ট এমসিকিউর জন্য। আপতন কোণ যত বেশি হবে প্রতিফলন কোণও তত বেশি হবে, সিম্পল। আপতন কোণ যদি হয় 20 ডিগ্রি, প্রতিফলন কোণও 20 ডিগ্রি হবে। আপতন কোণ যদি হয় এখানে ধরো হচ্ছে সাপোজ 80 ডিগ্রি, প্রতিফলন কোণও 80 ডিগ্রি হবে। তার মানে আপতন কোণ যত বড় প্রতিফলন কোণও তত বড় হবে। এটা সিম্পল, একদম বেসিক জিনিস। কারণ দেখো, তুমি জাস্ট আপতন টাপতন এসব ঘোড়ার ডিম বাদ দাও। তুমি চিন্তা করো জাস্ট একটা তুমি ক্রিকেট বল মারতেছো, ঠিক আছে? একটা ক্রিকেট বল তুমি যদি এখান থেকে এখানে মারো তাহলে এটা ঠিক এভাবে বাউন্স করবে। আর ক্রিকেট বলটা যদি তুমি এখান থেকে এখানে মারো, এখান থেকে এখানে মারো তাহলে এটা এমনে বাউন্স করবে। ঠিক আছে, সো তুমি যত, এই যে এটা হচ্ছে অভিলম্ব, তাহলে তুমি ক্রিকেট বলটা যেই কোণে মারতেছো ক্রিকেট বলটা সেই কোণে কিন্তু বাউন্স করবে, এটাই অ্যাকচুয়ালি বলা হয়েছে। এরপরে আসো, সাধারণ এক টুকরো কাচে মাত্র 4 থেকে 5% আলো প্রতিফলিত হয়, বাকিটা ভেতর দিয়ে প্রতিসরিত হয়ে চলে যায়, মানে কাচের ভেতর দিয়ে চলে যায়। এবার বলছে প্রতিফলন কোণ 80 বা 90 ডিগ্রির কাছে হলে অনেক বেশি হচ্ছে প্রতিফলিত হয়। তার মানে আমরা এখানে বুঝলাম যে এখান থেকে এখানে যদি এভাবে যদি আমরা আলো মারি তাহলে যতটুকু প্রতিফলিত হবে 80 থেকে 90 ডিগ্রিতে আলো মারলে আরো বেশি প্রতিফলিত হবে। এটা আমরা আরো ভালো করে বুঝতে পারি পানিতে। তুমি যদি পানিতে একটা পাথর মারো, সিম্পলি চিন্তা করো, এভাবে যদি পাথরটা মারো তাহলে কিন্তু এটা অনেক বেশি সম্ভাবনা যে এটা প্রতিফলিত হয়ে উপরে উঠে যাবে। বাট তুমি যদি পানিতে এভাবে পাথর মারো তাহলে এই পাথরটা কিন্তু সোজা পানির ভিতরে ঢুকে যায়। তাহলে এটা দিয়েও আমরা অনেক কিছু গেস করতে পারি যে আলোর প্রতিফলনটা কেন হচ্ছে, প্রতিফলন কোণ বেশি হইলে আলো বেশি প্রতিফলিত হয়। এবার আসো আলোর প্রতিফলন ও শোষণ। এগুলো কিন্তু আমি তোমাদের যে এতক্ষণ পড়াইলাম এগুলো হচ্ছে সব এসকিউর কোশ্চেন। ঠিক আছে, এসকিউতে আসবে আলোর প্রতিফলনের 2টা সূত্র লেখো, তারপরে কেন হচ্ছে আলো কখন হচ্ছে বেশি প্রতিফলিত হবে কখন কম প্রতিফলিত হবে এগুলো। এবার আসো আলোর প্রতিফলন ও শোষণ। সাদা আলো কখন, দেখো বেনি আসহ কলা, যদি 7টা আলোই দেখা যায় তাহলে সেটা সাদা আলো। বেনি আসহ কলা, যদি কোনো আলোই দেখা না যায়। এখন দেখা যাওয়া মানে কি, দেখো কোনো একটা বস্তু, এই যে এটার কালার কেন তুমি সাদা দেখতেছো, কারণ এই বস্তুটা বেনি আসহ কলা সবগুলো আলোই প্রতিফলিত করতেছে। আমরা কোনো বস্তু দেখার জন্য কি করতে হয়, ধরো এটা হচ্ছে আলোর উৎস, ঠিক আছে, এটা হচ্ছে লাইট, আর এটা হচ্ছে তোমার চোখ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চোখ। তাহলে এই আলোটা এই বস্তুটার উপর পড়ে এই বস্তু থেকে প্রতিফলিত হয়ে তোমার চোখে আসা লাগে। এখন এখান থেকে কি কি আলো আসে, বেনি আসহ কলা, এই 7টা আলো যখন একসাথে থাকে তখন এই 7টা আলোকে দেখতে সাদা আলো মনে হয়। তাহলে তুমি এই বস্তুটাকে চোখে দেখতে পাচ্ছ, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই সাদা বস্তুটা 7টা আলোকেই প্রতিফলিত করে দিছে, কোনো আলো এসে শোষণ করে না। এবার তুমি এই বস্তুটাকে কালো দেখতে পাচ্ছ বা এই বোর্ডটাকে কালো দেখতে পাচ্ছ, কারণ এই বোর্ডটা কোনো আলোই হচ্ছে প্রতিফলিত করে নাই। বেনি আসহ কলা 7টাইও শোষণ করে ফেলছে, কোনো আলোইও প্রতিফলিত করে নাই, এই জন্য তুমিও ওরে দেখতে পাচ্ছ না। এই কথাটাই এখানে বলতে চাইছে। এবার আসো, এই যে কালো দেখায় বলছে। এবার আসো, কোন একটা ফুল যদি লাল রং দেখায় এটার মানে কি, তাহলে কোন একটা বস্তু লাল রং দেখাচ্ছে, হোয়াট ডাজ দ্যাট মিন? দেখো বাল্ব থেকে কিন্তু সাদা আলোই বেরোচ্ছে, বাল্ব থেকে সাদা আলোই বেরোচ্ছে। এখানে 7টা রঙই আছে, বেনি আসহ কলা, 7টা রঙই এখানে আছে ভাইয়ারা। বাট এই বস্তুটা কি করতেছে, শুধু লাল রংটা বাদে বাকি সব রং সে শোষণ করে ফেলতেছে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে বস্তুর যেই রং
বস্তুটা হচ্ছে ওই রং বাদে বাকি সব রং কি করে, শোষণ করে ফেলে। তাহলে এই বস্তুটা শুধু লাল আলোটা প্রতিফলিত করতেছে, এই কারণে এই বস্তুর কালারটা আমরা লাল দেখি। এই জন্য আমরা যদি চশমা চেঞ্জ করে ফেলি বা কালারফুল চশমা পরি, তাহলে আমরা অনেক সময় রং উল্টাপাল্টা দেখি, লালকে সবুজ দেখি, নীল দেখি, ঠিক আছে? কারণ ওই চশমাটা যদি নীল কালারের হয় তখন আমরা পুরো সবকিছুই নীল দেখতে থাকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এবার আসো, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন এই জিনিসটার মানে আসলে কি, এবং নিয়মিত প্রতিফলন আর ব্যাপ্ত প্রতিফলন এই জিনিসটা আসলে কি। তো চলো আমরা একটু দেখি যে নিয়মিত প্রতিফলন কি আর তোমার হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন জিনিসটা আসলে কি। সো ব্যাপ্ত মানে হচ্ছে ছড়ায় যাওয়া, কোনো কিছুর ব্যাপ্তি। ব্যাপ্তি মানে কি? ব্যাপ্তি মানে হচ্ছে ছড়ানো, কোনো একটা কিছু কতটুকু ছড়াইছে এটা বোঝায় ব্যাপ্তি দিয়ে, ঠিক আছে? এখন ধরো তোমার এইখানে একটা স্মুথ প্লেট আছে, এখন এটার উপর যদি অনেকগুলো আলো পড়ে, এই যে অনেকগুলো সমান্তরাল আলো পড়ে, তাহলে সবগুলো আলোই কি হবে, সুন্দর মতো হচ্ছে সমান্তরালভাবে প্রতিফলিত হবে না? এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। যে একটা মসৃণ পৃষ্ঠ থাকবে, একটা মসৃণ পৃষ্ঠে অনেকগুলো সমান্তরাল রশ্মি হচ্ছে আপতিত হবে, সমান্তরাল রশ্মি হচ্ছে আপতিত হবে। সমান্তরাল রশ্মি আপতিত হইলে এরা কি হবে, সমান্তরালভাবে প্রতিফলিত হবে। এটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন। নিয়মিত মানে নিয়মিত, রেগুলার প্রতিফলন। আর যদি এরকম হয় যে আমার এই সারফেসটা স্মুথ না, এই সারফেসটা স্মুথ না, এই সারফেসটা হচ্ছে এরকম বাঁকা, তাহলে বাঁকা হইলে কি হবে, দেখো প্রত্যেকটা অংশের, যেমন এইটুকু কিন্তু একটা স্ট্রেট লাইন, এইটুকু একটা স্ট্রেট লাইন, এইটুকু একটা স্ট্রেট লাইন, এইটুকু একটা স্ট্রেট লাইন। সো বেসিক্যালি এখানে যখন আলো পড়বে, এই 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 চারটা আলো পড়লো। এখন দেখো এই আলোটা, দেখো এই আলোটা এখানে পড়ছে না, তাহলে এটার জন্য অভিলম্ব কতটুকু, এইটুকু, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এই আলোটার দেখো আপতন কোণ কিন্তু অনেক কম, তাহলে এই আলোটা এমনে প্রতিফলিত হবে। আবার দেখো এই আলোটা পড়ছে কোথায়, এখানে, এখানে পড়লে এই আলোটার দেখো এই যে এটা হচ্ছে আপতন কোণ, তাহলে এই সরি এটা হচ্ছে তার অভিলম্ব, এই যে এটা হচ্ছে অভিলম্ব, তাহলে সে হচ্ছে এভাবে প্রতিফলিত হবে। এই আলোটা আবার এভাবে প্রতিফলিত হবে, এই আলোটা আবার এভাবে প্রতিফলিত হবে। সো প্রতিফলিত রশ্মিগুলো তখন উল্টাপাল্টা হয়ে যায় অমসৃণ তলে, এই কথাটাই বলতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, এবং দুইটার ক্ষেত্রে কিন্তু আলোর প্রতিফলনের সূত্র মেনে চলতেছে। কেন? কারণ হচ্ছে এই যে এখানেও কিন্তু প্রত্যেকটা আলোই তার অভিলম্ব অনুযায়ী হচ্ছে প্রতিফলিত হচ্ছে, কিন্তু এই তলটাই উল্টাপাল্টা, এই কারণে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এবার আসো আমরা নেক্সট পৃষ্ঠাটাতে যাই, আয়না বা দর্পণ। আচ্ছা, কেন হচ্ছে আমরা নিয়মিত আর অনিয়মিত প্রতিফলন পড়লাম বা ব্যাপ্ত প্রতিফলন পড়লাম? এই ব্যাপ্ত প্রতিফলনের আরেকটা নাম হচ্ছে অনিয়মিত প্রতিফলন। এটা হচ্ছে ব্যাপ্ত অথবা অনিয়মিত প্রতিফলন। ওকে, আচ্ছা ফাইন, ভালো কথা। এখন কথা হচ্ছে আয়না কাকে বলে? আয়না হচ্ছে যেই পৃষ্ঠে হচ্ছে, যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় আয়না। এখন আয়না তৈরি করার জন্য মেইনলি হচ্ছে ধাতুর প্রলেপ দেওয়া হয়, রূপা। যে জিনিসটা হয় আমি বলি আয়নার ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে একটা আয়নার কাঁচ, ঠিক আছে? এটা হচ্ছে আয়নার কাঁচ, এই কাঁচের পেছনের অংশে না রূপার প্রলেপ দেওয়া হয়, ধরো এখানে রূপা দেওয়া হয়েছে, ঠিক আছে? রূপা দেওয়া হয়েছে। এবং এই আয়নার আরেকটা নাম হচ্ছে দর্পণ। আয়নার আরেকটা নাম হচ্ছে দর্পণ। এবং দর্পণ বেশ কয়েক ধরনের হয়, সমতল, দেন হচ্ছে অবতল, উত্তল, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই, উত্তল দেখব। সো এই যে আমাদের এই কাঁচ আছে না, আমাদের যে আলোটা এই কাঁচের উপর পড়ে, যে আলোটা এই কাঁচের উপর পড়ে, কাঁচ হচ্ছে এই আলোর মাত্র 4% সে প্রতিফলিত করে, বাকি 96% আলো এই কাঁচ ভেদ করে ঢুকে যায়, এবং আয়না থেকে হচ্ছে বাকি 96% আলো প্রতিফলিত হয়। তাহলে দেখো 100% আলো ঢোকে, এর মধ্যে 4% আলো কাঁচ থেকে প্রতিফলিত হয়ে যায়, 96% আলো হচ্ছে আয়না থেকে প্রতিফলিত হয়, ঠিক আছে? এই জন্যই আমাদের তোমার যখন হচ্ছে আমরা যখন খুব সূক্ষ্ম যন্ত্রপাতি ইউজ করি না, যখন খুব সূক্ষ্ম যন্ত্রপাতি ইউজ করি তখন আমরা যে জিনিস, যেমন টেলিস্কোপ, তারপর হচ্ছে অপটিক্যাল যন্ত্রে যখন আমাদের
এই যে এই 4% আলোটাও খুবই ইম্পর্টেন্ট। মানে ধরো কোনো একটা বস্তুকে আমরা দেখতে চাচ্ছি, এখানে কিন্তু তার 4% আমরা ঠিক মতো দেখতে পাবো না, কারণ 4% কাঁচ থেকে প্রতিফলিত হয়ে গেছে। 96% যেটা রূপা থেকে প্রতিফলিত হয়েছে ওটা আমরা ভালো করে দেখতে পাবো। সো তখন আমরা যেই জিনিসটা করি, টেলিস্কোপ বা অন্যান্য দামি অপটিক্যাল যন্ত্রে মানে আলোর যন্ত্রে আমরা কি করি, এই কাচের সামনের অংশে হচ্ছে আমরা ইয়ে দিয়ে দিই, রূপার আবরণটা দিয়ে দিই। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাইয়া তাইলে আমরা রিয়েল লাইফে কেন হচ্ছে আমরা এই কাচের উপরে রূপার ইয়েটা দেই না, কেন দেই না? এর কারণটা হচ্ছে রিয়েল লাইফে যদি আমরা কাচের উপর রূপাটা দিতাম তাহলে ওটা ক্ষয় হয়ে যেত দ্রুত। এই জন্য ওই রূপাটাকে সেফ রাখার জন্য আমরা কি করি, কাচের পেছনে দিই। ঠিক আছে, সো বেসিক্যালি কিন্তু কাচ আমরা দেখি না, আয়না কিন্তু বেসিক্যালি কাচের কারণে যে আমরা আমাদের নিজের ছবি দেখি তা না, আমরা আমাদের নিজের ছবি দেখি অ্যাকচুয়ালি রূপার মধ্যে। ঠিক আছে, কাচটা হচ্ছে জাস্ট ফর শো। এবার আসো, একটা বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য সমতল আয়নার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে হওয়া লাগে। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ধরো এটা তোমার এমসিকিউতে আসবে যে তুমি যদি একটা মানুষের ফুল ছবি দেখতে চাও, তাহলে ধরো একটা মানুষ 5 ফুট, তুমি যদি তার ফুল ছবি দেখতে চাও তাহলে কত ফুটের আয়না লাগবে, মানে তুমি যদি তার একদম মাথা থেকে পা পর্যন্ত দেখতে চাও তাহলে কয় ফুট আয়না লাগবে, তখন তুমি বলবা 2.5 ফুট। ঠিক আছে, 2.5 ফুট, 2.5 ফুটের সমতল আয়না লাগবে। আয়নাতে বস্তুর পার্শ্ব পরিবর্তন ঘটে। হ্যাঁ, আয়নাতে বস্তুর হচ্ছে পাশটা চেঞ্জ হয়ে যায়, মানে ডান সাইডকে বাম দেখা যায়, বামকে ডান দেখা যায়। ঠিক আছে, ওকে। এবার আসো প্রতিবিম্ব। আচ্ছা, প্রতিবিম্ব জিনিসটা হচ্ছে, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা অনেক সময় তোমরা নাও বুঝতে পারো, প্যারা নেই, আমি বুঝাই দিচ্ছি। দেখো, প্রতিবিম্ব জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ধরো একটা সমতল দর্পণ। ঠিক আছে, এখন এইখানে একটা বস্তু আছে, সাদা বস্তু। ওকে ওকে ফাইন। এখন এই বস্তুটা থেকে আলো আসতেছে, এটা হচ্ছে আপতিত রশ্মি। ওকে, আর এই যে এই বস্তুটাকে বলা হয় লক্ষ্য বস্তু। এই লক্ষ্য বস্তুটা থেকে যে আলোটা আসে, এই যে এটা আসতেছে, এটার ফলে এখানে আমরা কি দেখব, একটা প্রতিবিম্ব দেখতে পাবো। এখানে একটা প্রতিবিম্ব দেখতে পাবো, মানে এই বস্তুটাকে আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রতিবিম্ব। এখন যদি আমরা এই জিনিসটা বুঝি, এখন আমরা একটু সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ দেখি। দেখো, এইটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, এটা আমাদের রেয়ার কেসে আসে। উত্তল দর্পণ, এটা আমাদের রেয়ার কেসে আসে। ঠিক আছে, দর্পণ মানে আয়না। আর উত্তল কেন, কারণ এই যে এই পাশটা এটাকে বলা হয় উত্তল, এইরকম থাকলে বলা হয় উত্তল। ঠিক আছে, এই পাশটা দিয়ে হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু থাকে। আর এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এটা নিয়ে মেইনলি আমরা পড়াশোনা করব। এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। ঠিক আছে, আর যদি এরকম সমতল থাকে পৃষ্ঠটা, তাহলে এটা হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে, সমতল দর্পণ। ওকে, আই গেস আমরা এটা বুঝতে পারছি। এখন আসো হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাই। অবতল দর্পণ মেইনলি বেসিক্যালি এটা হচ্ছে, এই যে ধরো একটা বৃত্ত আছে না, এই বৃত্তটাকে হচ্ছে আমরা কেটে অবতল দর্পণ অ্যাকচুয়ালি বানাইছি। ঠিক আছে, সো আমরা কি করছি, এই বৃত্তটার একটা পাশ হচ্ছে কেটে ফেলছি, এই যে এইভাবে কেটে ফেলছি। এই ধরো এইটুকু কেটে নিলাম, কেটে নিয়ে এই পুরো অংশটুকু বাদ, জাস্ট এইটুকু অংশে আমরা কি করব, এখানে ধরো একটা দর্পণ বানাইছি। এইখানে কি লাগাইছি, এটা হচ্ছে রূপা, রূপার আবরণ। রূপার ইংরেজি হচ্ছে সিলভার। সো রূপা বা সিলভার লাগাই দিছি। রূপা বা সিলভার লাগানোর ফলে এই যে এই পাশটা হচ্ছে এখন প্রতিফলন তল হয়ে গেছে, মানে এই জায়গাতে হচ্ছে প্রতিফলিত হবে আলো। ঠিক আছে, এই জায়গা দিয়ে আলো হচ্ছে প্রতিফলিত হবে। এখন দেখো, এখন এই যে যেই বৃত্তটা থেকে আমি আয়নাটা বানাইছি, ওই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটার নাম হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এবং এই বক্রতার কেন্দ্র যে বৃত্তটার, মানে যে বৃত্তটা থেকে আমি দর্পণটা বানাইছি, এই দর্পণের ব্যাসার্ধকে বলা হয়, খুবই সিম্পল, কি বলা হবে বলো, এই যে এই 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 বৃত্তটার ব্যাসার্ধ যেটা, সেই ব্যাসার্ধটাকে বলা হয়
বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, সিম্পল। ওকে ফাইন। এবার এই বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে এইখানে আয়নার মধ্যবিন্দু, বক্রতার ব্যাসার্ধ আর আয়নার মধ্যবিন্দু, এই দুইটার মাঝখানের যে বিন্দুটা আছে, এই দুইটার একদম মাঝখানের যে বিন্দু, এটাকে বলা হয় ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোকাস বিন্দু আর এই দর্পণের দূরত্ব, ফোকাস বিন্দু থেকে যে দর্পণের দূরত্ব আছে এটাকে বলা হয় ফোকাস দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। ঠিক আছে, ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় এফ দিয়ে, আর বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় হচ্ছে আর দিয়ে। মজার ব্যাপার হচ্ছে যেটা বলতে নিছিলাম, আর ইজ ইকুয়ালস 2 ইন্টু এফ, আর ইজ ইকুয়ালস হচ্ছে 2f। ঠিক আছে, তার মানে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, বা বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা বেসিক জিনিসগুলো বুঝে ফেলছি। এবার আসো হচ্ছে আমরা একটা অবতল দর্পণ আঁকি, এখানে আঁকলাম, এটা ধরো অবতল দর্পণ। এই যে পেছনের দিকে হচ্ছে আমরা কি করব, রূপা দিব। ওকে, রূপা দেওয়ার পরে এই যে এইখানে ধরো হচ্ছে একটা দাগ কাটলাম। ঠিক আছে, ওকে, সাপোজ এইটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে বক্রতার বিন্দু, আরে যাত্রী বক্রতার কেন্দ্র বলে এটাকে, কেন্দ্র। আর এটা হচ্ছে আমাদের এফ, মানে ফোকাস বিন্দু। এখন ধরো কোনো একটা রশ্মি, এটা হচ্ছে আলোর প্রতিফলনের 3টা নিয়ম আছে। কোনো একটা রশ্মি যদি এই যে এই লাইনের বরাবর আসে, এই লাইন বরাবর আসে এবং এই দর্পণের উপর পড়ে, ঠিক আছে, মানে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি কোনো রশ্মি আসে, বক্রতার ব্যাসার্ধের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে এবং সেটা যদি হচ্ছে এই দর্পণে পড়ে, তাহলে সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে। ওকে, এটা হচ্ছে একটা রুলস। সেকেন্ড রুলস হচ্ছে, আবার আর একটা দর্পণ আঁকি। এবার হচ্ছে প্রথম রুলসের উল্টা, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস বিন্দু। এবার কোন রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে আসে তাহলে সেটা বক্রতার ব্যাসার্ধের সমান্তরালে যাবে। কোন রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে আসে এবং দর্পণে পড়ে তাহলে সেটা কি হবে, আমাদের বক্রতার ব্যাসার্ধের সমান্তরালে যাবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছি। এবার আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে এবার আর কোনো কিছুর সমান্তরাল টমান্তরাল না, যদি কোনো রশ্মি একদম হুবহু আমাদের বক্রতার ব্যাসার্ধ বরাবর আসে, যে কোনো রশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর আসছে, তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর আসলে এটা বক্রতার ব্যাসার্ধ বরাবরই ফিরে যাবে, মানে যেই বরাবর আসবে ওই বরাবরই হচ্ছে ফিরে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু খেয়াল করে দেখো, আমি যে বললাম না যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি যায় তাহলে একদম হুবহু বক্রতার ব্যাসার্ধ বরাবরই ব্যাক আসবে। এখন বক্রতার ব্যাসার্ধ কিন্তু শুধুমাত্র যে হচ্ছে একটাই হইতে পারে এরকম না, বক্রতার ব্যাসার্ধ কিন্তু অসংখ্য হইতে পারে। কোনো একটা আলোকরশ্মি যদি এভাবে যায় যে বক্রতার ব্যাসার্ধ দিয়ে গেছে সে, তাহলে সে কিন্তু আবার এই রাস্তাতেই ব্যাক আসবে। সে যদি এইভাবে বক্রতার ব্যাসার্ধ দিয়ে যায় তাইলেও সে এইভাবেই ব্যাক আসবে। সে যদি এভাবে বক্রতার ব্যাসার্ধ দিয়ে যায় তাইলেও সে এভাবেই ব্যাক আসবে। সে যদি এভাবেই বক্রতার ব্যাসার্ধ দিয়ে যায় তাহলে সে এভাবেই ব্যাক যাবে। ঠিক আছে, সো আমাদের প্রতিবিম্ব যখন আমরা আঁকতে যাব তখন এটা আমাদের শিখতে হবে। সো বেসিক্যালি আমি যেই কারণে তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাস্ট এই প্রতিবিম্বের সামনে পেছনে মিলিত হয় এটা বোঝানোর জন্য। সো আমরা এটার সংজ্ঞাতে আসবো, একটু পরে আসি। ঠিক আছে, একটু পরে আসি। এর আগে আমরা গোলীয় আয়না, উত্তল আয়না, সমতল আয়না এই জিনিসগুলো একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য ইজি হবে। সো আমি বেসিক্যালি তোমাদের জন্য ইজি করতে চাই জিনিসটা। আমি তোমাদেরকে প্রথমে বলি, আয়না হচ্ছে 3 ধরনের। আয়না হচ্ছে একটা সমতল, সমতল দ্যাট মিনস এরকম, আরেকটা হচ্ছে তোমার অবতল। অবতল আয়নাটা মানে হচ্ছে এরকম আয়না, পেছনের দিকে হচ্ছে এই যে এদিকে হচ্ছে তোমার রূপা লাগানো, এই জায়গাতে হচ্ছে আলোটা প্রতিফলিত হয়। আরেকটা হচ্ছে উত্তল। উত্তল আয়না হচ্ছে, একটু ওয়েট করো আমি একটু, হ্যাঁ, উত্তল আয়নাটা হচ্ছে এটা, এই। ওকে, আচ্ছা এখন খুবই মজার একটা ইনফরমেশন হচ্ছে, আমাদের এই সমতল আয়না
এই সমতল আয়না নিয়ে আমাদের পড়াশোনা নাই, এটাই হচ্ছে মজার ইনফরমেশন। এটা নিয়ে আমাদের খুব বেশি পড়াশোনা নাই, আমাদের মেইন পড়াশোনাটা হচ্ছে সবচেয়ে বেশি অবতল আয়না নিয়ে এবং কিছু পড়াশোনা হচ্ছে উত্তল আয়না নিয়ে। সো ফার্স্টে আমরা চলো হচ্ছে একটু অবতল আয়নাটা দেখি। এটা হচ্ছে আমাদের একটা অবতল আয়না। এই অবতল আয়নার ক্ষেত্রে আমাদেরকে 6টা জায়গাতে বস্তু বসাইতে হবে। 6টা জায়গাতে বস্তু বসাইতে হবে। কোথায় কোথায়? একটা হচ্ছে আমাদের, এটা আমরা আগে একটু নামকরণগুলো করে নিই। এটা হচ্ছে ধরো ফোকাস বিন্দু, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, যেটাকে আমরা 2F বলি, ঠিক আছে? বক্রতার কেন্দ্র, ওকে ফাইন। সো এখানে মোট 6টা জায়গায় আমাদের বস্তু বসবে। কোথায় কোথায়? আগে এটা একটু ডুপ্লিকেট করে নিই, এই ওকে। সো আমাদের এইখানে হচ্ছে একটা বস্তু বসবে, অর্থাৎ আমাদের ফোকাস বিন্দু আর আমাদের এই যে দর্পণ দুইটার মাঝখানে এখানে একবার বস্তু বসবে, ফোকাস বিন্দুতে বস্তু বসবে, ফোকাস বিন্দু ও 2F অর্থাৎ বক্রতার কেন্দ্রের মাঝখানে বসবে, বক্রতার কেন্দ্রে বস্তু বসবে, বক্রতার কেন্দ্রে একটু বাইরে বসবে এবং একেবারে অসীমে হচ্ছে বস্তু বসবে। এখন এখানে একটা মজার ইনফরমেশন হচ্ছে, এটা মনে হয় তোমাদের বলিনি, তাই না? আচ্ছা, এই মজার ইনফরমেশনটা হচ্ছে আবার এরকম না আছে এটা পড়তে হবে না, এটা মজার ইনফরমেশন। দেখো মজার ইনফরমেশনটা হচ্ছে এই যে এই প্রতিবিম্ব যেগুলো আছে, এই প্রতিবিম্বগুলো আমাদের তৈরি হবে হচ্ছে ম্যাক্সিমাম এই প্রতিবিম্বগুলো তৈরি হবে আমাদের আয়নার সামনে, আয়নার সামনে মানে এদিকে সামনে। শুধুমাত্র এই যে ফোকাস এর সামনে যে বস্তুটা, এটার প্রতিবিম্ব তৈরি হবে আয়নার পেছনে। তাহলে কিন্তু এমসিকিউ কিন্তু এখান থেকে বিশাল একটা হিউজ পার্সেন্টেজ কিন্তু আমরা পেরে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? এর মধ্যে একটা কথা আছে, আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে এই প্রতিবিম্বগুলো তৈরি হবে হচ্ছে আয়নার সামনে। এই যে এটা আছে না, ফোকাস বিন্দুতে যে প্রতিবিম্বটা তৈরি হবে, ফোকাস বিন্দুর প্রতিবিম্বটা এইটা ডিবেটেবল, এটা হচ্ছে ডিবেটেবল মানে এইটা আয়নার সামনে অথবা পেছনে, এটা বলা হয় আয়নার সামনে অথবা পেছনে প্রতিবিম্ব তৈরি হয়। সো এই পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ তোমার আসবেই, যে এদিকের প্রতিবিম্বগুলো এই 4টা অবস্থানে থাকলে প্রতিবিম্ব তৈরি হবে হচ্ছে আয়নার সামনে বা দর্পণের সামনে। এই দুইটা জায়গায় এই ফোকাস বিন্দুর সামনে থাকলে হচ্ছে আয়নার পেছনে, আর যদি ফোকাস বিন্দুতে থাকে তাহলে হয় আয়নার সামনে না হলে আয়নার পেছনে। ওকে, আচ্ছা ভালো কথা। এখন পর্যন্ত কিন্তু আমরা আসতে পারি নাই যে আমাদের প্রতিবিম্বটা কিভাবে গঠিত হয়। সো বেসিক্যালি চলো আমরা হচ্ছে এইটা দিয়েই স্টার্ট করি, ঠিক আছে? তাহলে আমাদের পজিশনগুলো এরকম করে আমরা অ্যাকচুয়ালি যাইতে থাকি একটার পর একটা। এটা আমাদের 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, 6 নাম্বার পজিশন। ওকে, সো অবতল দর্পণের ক্ষেত্রে এই 6টা পজিশনে আমরা হচ্ছে প্রতিবিম্ব আঁকবো। ওকে ফাইন, নো ইস্যুস। তার আগে আমি তোমাদেরকে একটু হচ্ছে আমাকে সময় দাও, আমি হচ্ছে তোমাদেরকে উত্তল দর্পণটা একটু দেখাই দিই এমসিকিউর জন্য। হ্যাঁ, উত্তল দর্পণ এই যে এরকম, যেটা হচ্ছে এই পৃষ্ঠটা হচ্ছে এই পৃষ্ঠতে আলো প্রতিফলিত হয়, সেখানে একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবে তোমরা, উত্তল দর্পণে প্রতিবিম্ব, উত্তল দর্পণের সামনে যেখানেই আমি বস্তু রাখি না কেন, উত্তল দর্পণের সামনে আমি হোয়াটএভার যেখানেই বস্তু রাখি না কেন, উত্তল দর্পণে অলওয়েজ প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আয়নার পেছনে, আয়নার পেছনে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবার আয়নার পেছনে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হয় তাহলে প্রতিবিম্বের 2টা বৈশিষ্ট্য মাস্ট থাকবে। আয়নার পেছনে তৈরি হওয়া মানে এই 2টা বৈশিষ্ট্য মাস্ট থাকবে। প্রতিবিম্বটা হবে অবাস্তব, যেহেতু আয়নার পেছনে তৈরি হচ্ছে মানে রশ্মি তো বাস্তবে মিলিত হয় নাই, এটা এখন বুঝবা না, রশ্মি বাস্তবে মিলিত না, আমি এই একটু পরেই বুঝবা। আয়নার পেছনে মানে অবাস্তব মানে রশ্মি মিলিত হয় নাই, আর আয়নার পেছনে মানে সোজা। চলো আমরা একটু দেখে আসি কিভাবে হচ্ছে এটা পসিবল। আচ্ছা, আমি তোমাদেরকে সিরিয়ালে হচ্ছে একদম 1 থেকে শেষ পজিশন পর্যন্ত দেখাই দিই, তাহলে আমরা প্রতিবিম্বের সংজ্ঞাটাও আলটিমেটলি আমাদের শেখা হয়ে যাবে। সো যখন অসীম থেকে ফার্স্টে হচ্ছে আমরা দেখবো অসীম থেকে হচ্ছে আমাদের বস্তু আসতেছে। সো অসীম থেকে যদি বস্তুর জন্য আলো আসে তাহলে সেটা এইভাবে আসবে, অসীম থেকে হচ্ছে এইভাবে আমাদের ইয়ের মধ্যে পড়বে, দর্পণে পড়বে, এবং অসীম থেকে তুমি জাস্ট 2টা রশ্মি দিবা এবং এটা মুখস্থ, এটা অ্যাকচুয়ালি আমাদের বোঝার মতো কিছু নাই। অসীম থেকে হচ্ছে দর্পণের উপরে পড়বে আলোটা এবং এসে এই আলো 2টা হচ্ছে মিলিত হবে আমাদের এই ফোকাস তলে, এটা মুখস্থ। আই এম সরি, এটা তোমাদেরকে হচ্ছে জাস্ট এইটুকু হচ্ছে তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে যে অসীম থেকে যে আলোক রশ্মিটা আসবে
সেটা আমাদের ফোকাস তলে পড়বে। আমার তো স্কেল দিয়ে মাপি না, এই জন্য এটা আসেনি, এই বিন্দুটা একদম ফোকাস তলের মধ্যে পড়বে। তাহলে অসীম থেকে যে আলোটা আসে, আলোর ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস লিখতে হয়। প্রথমেই হচ্ছে আমাদের বিম্বের প্রকৃতি, বিম্বটা কেমন। এই যে এখানে যে বিম্বটা তৈরি হয়েছে এটা কি বাস্তব না, কারণ দুইটা আলোক রশ্মি আসলেই হচ্ছে মিলিত হয়েছে দর্পণের সামনে। তাহলে বিম্বটা হচ্ছে বাস্তব এবং উল্টা, বাস্তব এবং উল্টো। এবার বিম্বটা দেখতে কি অনেক ছোট হয়েছে না, কারণ অসীমে যে বস্তুটা আছে এটার সাইজ বিশাল বড়, অসীম পর্যন্ত সাইজে বড়, সেটার তুলনায় এটা অনেক ছোট হয়েছে। এই জন্য এটা হবে হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। কারণ অসীমে যে বস্তুটা আছে, ধরো সূর্য, সূর্যের প্রতিবিম্ব ধরো এখানে যদি তৈরি হয় তাহলে ওইটার সাইজ এত ছোট হবে, তাহলে এই জন্য এটা অত্যন্ত ক্ষুদ্র। আমাদের 5টা স্তর আছে, অত্যন্ত ক্ষুদ্র, ক্ষুদ্র, সমান, বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে এই প্রতিবিম্বটার অবস্থান কোথায়। প্রতিবিম্বটার অবস্থান হচ্ছে ফোকাস তলে, ফোকাস তলে। ফোকাস তল কি, ফোকাস বিন্দুর উপর দিয়ে যে তলটা কল্পনা করা হয় যে এরকম, সেটা হচ্ছে আমাদের ফোকাস তল। এখন মজার ব্যাপার দেখছো না, অসীম থেকে যদি কোনো বিন্দু আসে, বস্তু আসে, তাহলে সেটা হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে ফোকাস তলে তৈরি হয়। তাহলে এখন আমাদের কোশ্চেন আসতে পারে, ভাইয়া ফোকাসের উপরও তো একটা অবস্থান আছে, এই যে আপনি যে এখানে দেখাইছেন 6টা অবস্থান টোটাল, এখানে তো ফোকাস বিন্দুতেও একটা অবস্থান আছে। মজার ব্যাপার হচ্ছে ফোকাস বিন্দুতে যদি কোনো বস্তু থাকে তাহলে ওই বস্তুর প্রতিবিম্বটা তৈরি হয় হচ্ছে অসীমে, অথবা হ্যাঁ অসীমে, সরি অসীমে। ফোকাস বিন্দুতে যদি হচ্ছে কোনো বস্তু থাকে ওই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হয় হচ্ছে অসীমে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার আসো আমরা একটু দেখি আমাদের নেক্সট পার্টটা, যে এটা তো হচ্ছে আমরা জাস্ট একটা পজিশন দেখলাম যে অসীমে যদি থাকে বস্তু তাহলে কি হবে। এবার আসো হচ্ছে বক্রতার কেন্দ্রের জাস্ট একটু বাইরে যদি থাকে, বক্রতার কেন্দ্রের জাস্ট একটু বাইরে যদি থাকে কোনো বস্তু, তাহলে এটা কিরকম হবে। দেখো এই হচ্ছে ধরো বস্তুটা আছে জাস্ট বক্রতার কেন্দ্রের বাইরে। এবার আমি কি করব, এখান থেকে একটা মাথা থেকে একটা রশ্মি দিব, এবং এই রশ্মিগুলো কিভাবে টানতে হবে এটার আমি একটা থাম্ব রুলস বলে দিই। ঠিক আছে, তোমাকে অলওয়েজ মাথা থেকে 2টা রশ্মি টানতে হবে, মাথা থেকে 2টা রশ্মি, মাথা। একটা হচ্ছে হবে সরাসরি বক্রতার কেন্দ্র বরাবর, একটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে, সরি বক্রতার কেন্দ্র দিয়ে একটা রশ্মি টানবা। সেকেন্ড রশ্মিটা টানবা হচ্ছে তুমি বক্রতার ব্যাসার্ধের সমান্তরালে, ব্যাসার্ধের সমান্তরালে। আর পা থেকে তুমি যে রশ্মিটা টানবা সেটা একটাই রশ্মি টানবা, সেটা তুমি টানবা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর। ঠিক আছে, আচ্ছা। এখন যদি আমরা কোনো কারণে বক্রতার কেন্দ্র দিয়ে রশ্মি না টানতে পারি, যেমন যখন হচ্ছে আমাদের বস্তু এখানে থাকবে, আচ্ছা সেটা আমি বলতেছি আস্তে আস্তে আগে। তাহলে এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের জাস্ট বাইরে হচ্ছে আমাদের রশ্মিটা আছে। এবার এই রশ্মিটা হচ্ছে এইখানে যাবে, এই সরি বস্তুটা আছে, বস্তুটা হচ্ছে কি করছে, আমাদের বক্রতার কেন্দ্রের সমান্তরালে একটা রশ্মি টানা হয়েছে, সেই রশ্মিটা এখানে প্রতিফলিত হয়ে এদিক দিয়ে ব্যাক যাবে। ঠিক আছে, তাহলে এই ওকে, তাহলে এটা একটা রশ্মি হয়েছে, মাথা থেকে একটা রশ্মি। বাট আমাদের যদি কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে হয় তাহলে অ্যাটলিস্ট 2টা রশ্মি মিলিত হওয়া লাগে। কোনো বিন্দুর প্রতিবিম্ব তৈরি করতে হলে অ্যাটলিস্ট 2টা রশ্মি মিলিত হওয়া লাগে, নাহলে কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে না। সো আমরা এখান থেকে কি করব, আরেকটা হচ্ছে রশ্মি টানবো। আরেকটা রশ্মি কিভাবে টানবো, এই যে আমাদের এই যে বক্রতার যে ইয়ে আছে, কেন্দ্র আছে, এই বক্রতার কেন্দ্র দিয়ে হচ্ছে আমরা আরেকটা রশ্মি টানবো। তাহলে এই যে এই বক্রতার কেন্দ্র দিয়ে আরেকটা রশ্মি টানি, সেটা এই তার লাল কালি দিয়ে টানি, এই। ঠিক আছে, এখন একটা জিনিস কিন্তু আমরা অলরেডি জেনে আসছি বা আমরা অলরেডি জানি, সেটা কি, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে আমরা যদি কোনো রশ্মি টানি তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে রশ্মি টানলে এটা আবার বক্রতার কেন্দ্র বরাবরই ফেরত যায়, তাই না। আমরা এটা মনে হয় তোমাদের দেখানো হয়েছে কিনা, এই যে এই জায়গাতে যতগুলো বক্রতার কেন্দ্র দিয়ে টানবো ততবারই হচ্ছে একদম হুবহু বক্রতার কেন্দ্র দিয়েই ব্যাক যাবে। জাস্ট যদি বক্রতার ব্যাসার্ধ বরাবর টানি তাহলে ফোকাস বিন্দু দিয়ে যায়, আর ফোকাস বিন্দু দিয়ে টানলে বক্রতার ব্যাসার্ধ দিয়ে যায়। ওকে, আচ্ছা। এখন বক্রতার কেন্দ্র দিয়ে যে রশ্মিটা আমি মারছি এদিকে, সেটা কিন্তু ব্যাকও যাবে হচ্ছে এই বক্রতার কেন্দ্র বরাবরই।
ওকে, তাহলে দেখো এই মাথা থেকে যে দুইটা রশ্মি বের হয়েছে এরা মিলিত হয়েছে কোথায়? এইখানে। মাথা থেকে বেরোয়া দুইটা রশ্মি মিলিত হয়েছে ভাইয়ারা এইখানে। তাহলে এইটা হচ্ছে তার মাথা। আর পা থেকে যে দুইটা রশ্মি যাবে, এই যে দেখো পা থেকে যে একটা রশ্মি যাবে, এই যে এটা কিন্তু ব্যাক দিয়ে এদিকেই যাচ্ছে। তাহলে এই মাথা থেকে পা পর্যন্ত আমি যদি টানি, তাহলে এইটা হচ্ছে আমার প্রতিবিম্ব। ঠিক আছে, ওকে। এখন এই প্রতিবিম্বটা দেখে তোমার কি কি মনে হচ্ছে, তুমি একটু মিলাও তো। এই প্রতিবিম্বটার প্রথমে হচ্ছে অবস্থান কোথায়? এই প্রতিবিম্বটার অবস্থান কিন্তু 2f আর f এর মাঝে, মানে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে। তাহলে 2f ও f এর মাঝে, f এর মাঝে। এবার তুমি দেখো, তুমি জাস্ট পয়েন্টগুলো মনে রাখো আর তুমি নিজেই বলতে পারবা প্রতিবিম্বটা কি। প্রতিবিম্বটা বাস্তব, কারণ সত্যিকার অর্থে দুইটা রশ্মি মিলিত হয়েছে এবং উল্টা দেখতে, তাই না? সত্যিকার হচ্ছে উল্টা, তাহলে এটা হচ্ছে বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টো। ঠিক আছে, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে এটার সাইজ কিরকম। প্রতিবিম্বটার সাইজ কি? ছোট। এই যে এটা বড় এটা ছোট, বাট একেবারে যে অনেক বেশি ছোট এরকম না, জাস্ট একটু সামান্য ছোট। তাহলে প্রতিবিম্বটা হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে প্রত্যেকটাই আমরা এরকম পরীক্ষার হলে এমসিকিউ আসলো এরকম আমরা দেখে দেখে লিখতে পারবো। এরপরে আসো আমরা আমাদের নেক্সটটাতে হচ্ছে যাই, সেটা হচ্ছে আমাদের থার্ড বার। আমাদের আবার একটু এটা আঁকতে হবে, আমাদের হচ্ছে টেমপ্লেট শেষ হয়ে গেছে। আচ্ছা, প্যারা নেই। আচ্ছা, এবার এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f। ওকে, ওকে, এবার আসো, এবার আমাদের থার্ড অবস্থানটা কোথায়? আমাদের থার্ড অবস্থানটা হচ্ছে এখানে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে। ওকে ফাইন, তাহলে আমরা বক্রতার কেন্দ্রে হচ্ছে বস্তুটা এবার রাখবো। তাহলে বক্রতার কেন্দ্রে যদি বস্তু রাখি, তাহলে বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে এখান থেকে একটা রশ্মি হচ্ছে যাবে আমাদের বক্রতার ব্যাসার্ধ বরাবর। বক্রতার ব্যাসার্ধ বরাবর গিয়ে এটা ব্যাক আসবে কিভাবে? এটা ব্যাক আসবে হচ্ছে আমাদের ফোকাস বিন্দু দিয়ে। ওকে, সো ফোকাস বিন্দু দিয়ে ব্যাক আসলো এই। এবার আমাদের সেকেন্ড রশ্মিটা, এই যে দেখো যেটা বলতেছিলাম, আমরা কিন্তু সবসময় এরকম হবে না যে আমরা তোমার বক্রতার ব্যাসার্ধ দিয়ে রশ্মি টানতে পারবো। ঠিক আছে, সবসময় আমরা বক্রতার ব্যাসার্ধ দিয়ে রশ্মি টানতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটা রশ্মি ফোকাস বিন্দু দিয়ে টানতে হবে। এইটাই বলতে চাইছিলাম যে এই যে এখানে দেখো, তোমাদেরকে এই যে এখানে বললাম না যে একটা বক্রতার কেন্দ্র দিয়ে টানবো, মাথা থেকে আরেকটা রশ্মি হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধের সমান্তরালে। এখন যদি আমি বক্রতার কেন্দ্র দিয়ে টানতে না পারি, তাহলে আমি ফোকাস তল দিয়ে টানবো। আবার চাইলে আমি বক্রতার কেন্দ্র দিয়েও এটা টানতে পারি লজিক্যালি, যদি আমার দর্পণটা এরকম বড় হয়ে যায়। দেখো দুইটার ক্ষেত্রে আমার একই রেজাল্ট আসবে। আমি যদি ফোকাস তল দিয়ে এটা টানি, ফোকাস বিন্দু দিয়ে টানি এই ক্ষেত্রে, তাইলেও যে রেজাল্ট আসবে বক্রতার বিন্দু দিয়ে টানলেও সেম রেজাল্ট আসবে। কেন আমি বলি, দেখো আমি যদি দর্পণটাকে এরকম বড় করতে পারি এবং আমি যদি এই বক্রতার ব্যাসার্ধ দিয়ে এই যে এই বক্রতার কেন্দ্র দিয়ে এই মাথা থেকে এদিকে ধরো হচ্ছে একটা রশ্মি টানি, এই যে বক্রতার কেন্দ্র দিয়ে টানলাম, তাহলে মাথা থেকে যে রশ্মিটা আমি বক্রতার কেন্দ্র দিয়ে টানছি, সেই রশ্মিটা কিন্তু ব্যাক করে আবার এদিক দিয়ে ফেরত যাবে। তাহলে কিন্তু মিলন কিন্তু এখানে হচ্ছে, তাই না? মিলন এখানে হচ্ছে না? এবার সেম জিনিসটা খেয়াল করো, আমি যদি এই জিনিসটাকে এবার এই কাজ করি যে আমি এই রশ্মিটাকে টানলাম হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে, ফোকাস বিন্দু দিয়ে। ওকে, ফোকাস বিন্দু দিয়ে টানলে এটা এখানে ফোকাস বিন্দু দিয়ে যদি কোনো রশ্মি টানা হয়, সেটা কোন দিক দিয়ে ব্যাক আসে? বক্রতার ব্যাসার্ধের একদম সমান্তরালে ব্যাক আসে। তার মানে এটাও কিন্তু এভাবে বক্রতার ব্যাসার্ধের সমান্তরালে ব্যাক আসবে। তাহলে এটাও এসে মিলিত হচ্ছে কোথায়? মিলিত হচ্ছে কিন্তু এই একই জায়গায়, অর্থাৎ বক্রতার কেন্দ্রের একদম নিচ বরাবর। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের মাথাটা এখন কোথায় তৈরি হলো? মাথাটা তৈরি হলো হচ্ছে এদিকে। ঠিক আছে, তাহলে পাটা হবে এখানে, এই যে এটা হচ্ছে পা, কারণ এদিক থেকে এদিকে আসবে। তাহলে এখানে যে রশ্মির প্রতিবিম্বটা আমার তৈরি হয়েছে, এই প্রতিবিম্বটার বৈশিষ্ট্যগুলো একটু বলি। বাস্তব এবং উল্টা, বাস্তব ও উল্টো, তাই না? এবং প্রতিবিম্বটা কি লক্ষ্যবস্তুর সমান না? আর অবস্থান কোথায়? 2f এ, মানে হচ্ছে বক্রতার কেন্দ্রেই হচ্ছে অবস্থান। তাহলে বক্রতার কেন্দ্র থেকে যে প্রতিবিম্বটা, বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু থাকে, তাহলে আমাদের প্রতিবিম্বটা কি হবে? একদম বক্রতার কেন্দ্রেই হচ্ছে অবস্থান হবে।
এবার তোমরা কি একটা জিনিস একটু খেয়াল করে দেখছো, প্রতিবিম্ব যত দূর থেকে কাছে আসতেছে, লক্ষ্যবস্তু যত দূর থেকে কাছে আসতেছে প্রতিবিম্ব তত পিছনের দিকে যাচ্ছে। লক্ষ্যবস্তু যখন অসীমে ছিল তখন আমাদের প্রতিবিম্ব ফোকাস বিন্দুতে, লক্ষ্যবস্তু যখন অসীম থেকে একটু সামনে আসছে মানে বক্রতার কেন্দ্রের বাইরে অসীম থেকে কাছে, তখন প্রতিবিম্ব হচ্ছে ফোকাস এর একটু পিছনে গেছে। এরপরে লক্ষ্যবস্তু যখন হচ্ছে আমাদের 2f এ আসছে মানে বক্রতার কেন্দ্রে, তখন আমাদের প্রতিবিম্ব কিন্তু বক্রতার কেন্দ্রে আসছে। এবার প্রতিবিম্ব লক্ষ্যবস্তু যখন আরেকটু সামনে আসবে অর্থাৎ 2f আর f এর মাঝখানে আসবে, মানে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে আসবে, তখন প্রতিবিম্বটা দেখবে আরো পিছিয়ে যাবে। ঠিক আছে, কিভাবে সেটা পিছিয়ে যাবে চলো একটু দেখি। তাহলে সাপোজ ধরে নাও প্রতিবিম্বটা আমরা এখানে রাখলাম, ঠিক আছে। এবার আসো আমাদের লজিক কি, একটা হচ্ছে আমাদের চোখ বন্ধ করে বক্রতার ব্যাসার্ধ বরাবর একটা টানবো, সমান্তরাল, বক্রতার ব্যাসার্ধ সমান্তরালে, সমান্তরালে টানলে এটা কি আসবে, এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু দিয়ে যাবে। ওকে ফাইন, তাহলে ফোকাস বিন্দু দিয়ে একটা হচ্ছে আমাদের রশ্মি গেল। সেকেন্ড রশ্মিটা আমরা কি দিয়ে টানবো, সেকেন্ড রশ্মিটা হচ্ছে আমরা টানবো হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে। তাহলে সেকেন্ড রশ্মিটা যদি বক্রতার কেন্দ্র দিয়ে টানি, তাহলে চলো বক্রতার কেন্দ্র দিয়ে টানি। এই যে এটা হচ্ছে মাথাটা, এখন মাথা তো চলে গেছে কি বক্রতার কেন্দ্রের সামনে না, সো সেক্ষেত্রে আমরা জিনিসটা এইভাবে টানবো। দেখো জোর করে কিভাবে টানাইতে হয়, দেখো যদিও আমাদের বক্রতার কেন্দ্রের সামনে চলে গেছে আমাদের মাথাটা, তাও হচ্ছে আমরা এভাবে টানবো, এই যে এইভাবে ধরে নিয়ে এই, মানে যেন মনে হচ্ছে যে বক্রতার কেন্দ্র থেকে হচ্ছে রশ্মিটা যাওয়া স্টার্ট করছে। ঠিক আছে, ওকে। সো এটা যদি এভাবে নেই তাহলে এটা ব্যাক আসবে কোন দিকে, আবার এদিকেই কিন্তু ব্যাক আসবে। ঠিক আছে, একদম হুবহু এদিকেই ব্যাক আসবে। তাহলে আমাদের রশ্মিটা হবে এরকম। ঠিক আছে, এই যে বক্রতার কেন্দ্র থেকে এই 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 যে বক্রতার কেন্দ্র বরাবর আমরা উপরে উঠাইছি আবার নিচে নামাইছি, তাহলে রশ্মিটা এখানে মিলিত হইলো। এইখানে মিলিত হইলে দেখো এখানে হচ্ছে আমাদের মাথাটা, তাহলে মাথা থেকে হচ্ছে এই যে পা পর্যন্ত টানো, তাহলে মাথাটা হচ্ছে এরকম উল্টা দিকে, তাহলে দেখছো 2f এর বাইরে কিন্তু চলে আসছে এবার প্রতিবিম্ব। এবার তাহলে আমরা প্রতিবিম্বটার ক্ষেত্রে আবার দেখি, প্রতিবিম্বটা কি বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টো, এবং প্রতিবিম্বটার অবস্থান কোথায় 2f এর বাইরে, মানে বক্রতার ব্যাসার্ধের বাইরে, সরি হ্যাঁ বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার ব্যাসার্ধের থেকে একটু দূরে, এবং প্রতিবিম্বটা কি সামান্য বিবর্ধিত, মানে বিবর্ধিত আর কি, বিবর্ধিত মানে সাইজে হচ্ছে একটু বড়, খুব বেশি বড় না, সামান্য একটু বড়। ঠিক আছে, বিবর্ধিত। এবার আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে আরো সামনে আসবে, আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে ফোকাসে আসবে। তাহলে আসো লক্ষ্যবস্তু আমরা ফোকাসে নিয়ে আসি, লক্ষ্যবস্তুটা হচ্ছে আমরা ফোকাসে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে ফোকাসে যদি নিয়ে আসি, এখান থেকে কি করব আমরা, বক্রতার ব্যাসার্ধের সমান্তরাল একটা টানবো, দেন তাহলে এখান থেকে এটা কি আসবে, এটা হচ্ছে আমাদের ফোকাস দিয়ে আসবে। দেন সেকেন্ড, আমরা তো ফোকাস দিয়ে টানতে পারতেছি না, তাহলে নর্মালি টানার নিয়ম কি, একটা বক্রতার ব্যাসার্ধ বরাবর একটা বক্রতার কেন্দ্র দিয়ে, তাহলে একটা বক্রতার কেন্দ্র দিয়ে এটা নি, এই যে তাহলে বক্রতার কেন্দ্র বরাবর টানলে জিনিসটা হবে এরকম, এই দেন এইখানে ধাক্কা খেয়ে এটা আবার এই, হইল না, এইখানে ধাক্কা খেয়ে এটা আবার এইভাবে ব্যাক আসবে, মানে এই বক্রতার কেন্দ্র দিয়েই হচ্ছে এটা ব্যাক আসবে। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে যদি এটা ব্যাক আসে, এবার দেখো দুইটা রশ্মি কিন্তু একদম সমান্তরাল হয়ে গেছে। অসীম থেকে আসলে ফোকাসে মিলিত হইতো, এই যে দেখো অসীম থেকে যদি বস্তু আসতো, মজার ব্যাপার, অসীম থেকে বস্তু আসলে ফোকাস তলে এসে বস্তুর প্রতিবিম্ব তৈরি হইতো, বাট এইখানে ফোকাস তলে যখন ফোকাসে যখন বস্তু থাকবে তখন প্রতিবিম্বটা তৈরি হবে অসীমে। তখন প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীমে। দেখছো দুইজনের মধ্যে কি মিল, অসীমে। এবং প্রতিবিম্বটা হইতে পারে বাস্তব ও উল্টা, প্রতিবিম্বটা সামনেও তৈরি হইতে পারে, আমি জানি না, মানে এটা কেউই জানে না, সায়েন্টিস্টরাও জানে না। প্রতিবিম্বটা যদি সামনে তৈরি হয় তাহলে এটা অবশ্যই বাস্তব এবং উল্টা হবে, যদি পেছনে তৈরি হয় তাহলে এটার এটা এখানে যা আছে এটা ঠিক উল্টা বলো, পেছনে তৈরি হওয়া মানে অবাস্তব, দর্পণের পেছনে কোনো প্রতিবিম্ব তৈরি হওয়া মানে অবাস্তব ও সোজা। বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা কি বাকি আছে, বিবর্ধনটা কতটুকু হবে, বিবর্ধনটা হবে অত্যন্ত বিবর্ধিত, কারণ অসীমে যেহেতু প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটা বিশাল বড় সাইজের প্রতিবিম্ব হচ্ছে হবে, এই জন্য এটা হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। ঠিক আছে, ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এটাতেই হচ্ছে একমাত্র আমাদের এক্সেপশনাল একটা ইয়ে পাবো, আমরা অবাস্তব ও সোজা বিম্ব পাবো, সেটা একটু দেখি। সো ফোকাসের মাঝখানে, এটাকে বলা হয় মেরু, তাহলে ফোকাস ও মেরুর মাঝখানে এই যে যেই জায়গাটাকে আমরা
বক্রতার ব্যাসার্ধ ফোকাস তল, এইটা যেই রেখাটা গিয়ে হচ্ছে আমাকে এই দর্পণটাকে ছেদ করছে এটাকে বলা হয় মেরু। সো ফোকাস তল আর মেরুর মাঝখানে যেই রেখাটা আছে, মানে যে অবস্থায় বস্তুটা থাকবে তখন আমাদের কি হবে, এই এই ওকে। তাহলে এইটা হচ্ছে একটা রশ্মি। এবার আরেকটা রশ্মি আমরা কিভাবে টানবো, আরেকটা রশ্মি আমরা টানবো হচ্ছে এই যে বক্রতার ব্যাসার্ধ থেকে। তাহলে বক্রতার ব্যাসার্ধ থেকে যদি বক্রতার কেন্দ্র থেকে, আমার বারবার একই জিনিস ভুল হচ্ছে, বক্রতার কেন্দ্র থেকে, তাহলে এই 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 এভাবে গেলে এটা এই এভাবে একটা এভাবে পড়তেছে, পড়লে হচ্ছে এটা এইভাবে ব্যাক আসবে, ওকে, এইভাবে ব্যাক আসবে। এভাবে যদি ব্যাক আসে মানে এদিকে যদি যায় রশ্মিটা, তাহলে দেখো এটা এই এই, তাহলে এখানে খেয়াল করে দেখো, মনে হচ্ছে না যে এই বিন্দুতে হচ্ছে, এই বিন্দু থেকে হচ্ছে প্রতিফলিত রশ্মি দুইটা আসতেছে, এই বিন্দুটা থেকে প্রতিফলিত রশ্মি দুইটা আসতেছে, হ্যাঁ মনে হচ্ছে এই বিন্দু থেকে প্রতিফলিত রশ্মি দুইটা আসতেছে। তাহলে মাথার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এখানে, এবং এইটা হচ্ছে আমার প্রতিবিম্বটা, ঠিক আছে। এবং এখানে কিন্তু অবশ্যই এই যে পায়ের থেকেও কিন্তু দিতে হবে, ঠিক আছে, পায়ের থেকে যদি এই রশ্মিটা না দাও তাহলে কিন্তু ভুল হবে, কাটা দেবে স্যার। সো এখানে কি হবে, অবাস্তব সোজা, দেন হচ্ছে এটা হচ্ছে অবাস্তব ও সোজা, দেন এটার ইয়ে হচ্ছে বিবর্ধিত, তোমার প্রতিবিম্বটা হচ্ছে বিবর্ধিত, আর অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে দর্পণের পেছনে, দর্পণের পেছনে। সিম্পল না, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে আমাদের মোটামুটি সবগুলো হচ্ছে অবতল দর্পণের জন্য পড়া শেষ। তাহলে আমরা এটাও কিন্তু, এই যে এটাও কিন্তু তোমরা বুঝে ফেলছো যে এগুলো আয়নার সামনে, এগুলো আয়নার পেছনে, অবাস্তব সোজা কেন হয়, ইত্যাদি ইত্যাদি। সো অবাস্তব হইলে এই দেখো, অবাস্তব হইলে মনে হয় যে এই প্রতিবিম্বটা কোথা থেকে আসতেছে, পিছন থেকে আসতেছে, ঠিক আছে। অবাস্তব হইলে মনে হয় যে এই প্রতিফলিত যে রশ্মি দুইটা, এই রশ্মি দুইটা পিছন থেকে আসতেছে, ঠিক আছে, এটাই। আচ্ছা, এখন রেয়ার কেসে মাঝে মাঝে উত্তল দর্পণ আসে, বুঝছো, উত্তল দর্পণে হচ্ছে প্রতিবিম্ব লিখতে দেয়, আঁকতে দেয়, চলো সেটা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে সো এটা ধরো হচ্ছে আমার ইয়েটা, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে ফেলি, সাদা, ওকে ফাইন। এবার উত্তল দর্পণে প্রতিবিম্ব যাই হোক না কেন পিছনে হবে, তুমি যত প্রতিবিম্ব আঁকো না কেন, আমি দুইটা প্রতিবিম্ব আঁকবো জাস্ট, একটা ধরো এই সামনে আঁকলাম আর একটা এখানে আঁকলাম, ঠিক আছে, তোমাদের ইচ্ছার জন্য, তোমাদের বোঝানোর জন্য। সো এখান থেকে হচ্ছে এ দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এফ কিন্তু এখানে এবং 2F ও কিন্তু এখানে, ঠিক আছে, দর্পণের পিছনে, এটা কিন্তু দর্পণ, দর্পণের সামনের দিকে এটা, আর এই যে এটা হচ্ছে রূপার প্রলেপ, তাহলে এগুলো কিন্তু সব দর্পণের পিছনে, ঠিক আছে, ওকে ফাইন। এখন প্রথমটা আমরা কি করি, বক্রতার ব্যাসার্ধ বরাবর টানি। তাহলে এই যে প্রথমটা বক্রতার ব্যাসার্ধ বরাবর টানলাম, ব্যাসার্ধ বরাবর টানলে কি হবে, টানলে হচ্ছে কি হবে, ফোকাস বিন্দুতে মিলিত হবে বা ফোকাস বিন্দু থেকে বের হচ্ছে বলে মনে হবে। তাহলে এটা বক্রতার ব্যাসার্ধ বরাবর টানছি, এখন এটা তো আর ফোকাস বিন্দুতে মিলিত হওয়ার কোনো চান্স নাই, যেহেতু এটা মিলিত হওয়ার কোনো চান্স নাই, এটা এই উল্টা দিকে যাবে, তখন যে মনে হবে যে আমাদের ফোকাস বিন্দু থেকে বের হচ্ছে, এই যে মনে হবে ফোকাস বিন্দু থেকে এটা বের হচ্ছে, ঠিক আছে, মনে হবে ফোকাস বিন্দু থেকে বের হচ্ছে, ওকে। এবং আরেকটা আমরা টানবো হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে এই যে বক্রতার কেন্দ্র বরাবর যদি আমরা টানি, আমি কখন জানি বোর্ডটার মধ্যে একটা ঘুষি মেরে বোর্ডটা ফাটা ফেলি, মেজাজটা খারাপ হইতেছে বারবার। তাহলে এই যে আরেকটা হচ্ছে আমি বক্রতার কেন্দ্র বরাবর দিলাম, তাহলে যেহেতু আমার বক্রতার কেন্দ্র বরাবর যাইতে পারতেছে না, এটা কি হবে, এদিক দিয়েই হচ্ছে ব্যাক চলে আসবে, এদিকে, ঠিক আছে, ওকে। এবার আসো দেখো আমার মিলিত হয়েছে কোথায়, এইখানে হচ্ছে মাথাটা তৈরি হয়েছে, তাহলে এটাই হচ্ছে আমার মাথার প্রতিবিম্ব, এবং পায়ের প্রতিবিম্বটাও সেম ভাবে হচ্ছে আমি এভাবে তৈরি করব, তাহলে এই হচ্ছে আমার উত্তল দর্পণের প্রতিবিম্ব। এবার তুমি যদি এখান থেকেও আঁকো, এখান থেকেও সেম, এদিক থেকে টানলে এদিকে একটা যাবে, এদিক থেকে যদি তুমি টানো, আমি আগে দেখাই, দেখো তুমি যদি এদিক থেকে একটাকে টানো তাহলে এটাও এই বরাবরই যাবে, যেহেতু বক্রতার ব্যাসার্ধ সমান্তরালে টানছো, তো এটা ফোকাস বিন্দু দিয়েই বেরোবে বলে মনে হচ্ছে। আর আরেকটা যদি এদিক দিয়ে দাও, যে এই বক্রতার কেন্দ্র বরাবর, তাহলে হচ্ছে এই বক্রতার কেন্দ্র বরাবর যেটা যাবে সেটা হচ্ছে এদিক দিয়ে যাবে। এবার দেখো এই এই হলুদটা কোথায় মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, হলুদটা হচ্ছে এদিকে আসতেছে আর এই হলুদটা এইখানে, তার মানে এইখানে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হবে, মানে হোয়াট এভার, উত্তল দর্পণে তুমি যতই প্রতিবিম্ব দাও না কেন,
সবই হচ্ছে অবাস্তব ও সোজা হবে এবং দর্পণের পেছনে হবে, ঠিক আছে? অবাস্তব ও সোজা এবং দর্পণের পেছনে পেছনে আর হচ্ছে ক্ষুদ্র, এই হচ্ছে আমাদের এই প্রতিবিম্ব, ঠিক আছে? ওকে ফাইন। এবার আমরা মোটামুটি হচ্ছে আমাদের এইখানে যা পড়া আছে সবই হচ্ছে পড়ে ফেলছি। এবার আমরা জাস্ট হচ্ছে কিছু সূত্র দেখব, বিবর্ধন দেখব। ও আচ্ছা আচ্ছা, প্রতিবিম্বের সংজ্ঞাটা তো তোমাদের পড়ানো হয়নি। দেখো, কোনো বস্তু থেকে দর্পণে আলো আপতিত হওয়ার পরে এর সামনে বা পেছনে আলোক রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাকে বস্তুটির প্রতিবিম্ব বলে। এটা তোমরা এই যে এখানে বুঝবা যে কোনো বস্তু থেকে যখন আলো বের হয়, এই যে এই বস্তু থেকে ধরো আলো বের হইছে, বের হয়ে দর্পণে প্রতিফলিত হয়ে আলোগুলা কি হয়েছে, দর্পণের সামনে মিলিত হয়েছে এবং এই ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে দর্পণের পেছনে মিলিত হয়েছে বলে মনে হচ্ছে। তাহলে দেখো, কোনো বস্তু থেকে যদি আলোক রশ্মি বের হয় এবং প্রতিফলিত আলোক রশ্মিগুলো দর্পণের সামনে মিলিত হয় অথবা দর্পণের পেছনে মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে যেই বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় বা যেই বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে প্রতিবিম্ব। বুঝছো এবার? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার না বুঝার এখানে কিচ্ছু নেই। তাহলে আমরা এটা বুঝে ফেলছি। এবার আসো এই যে বিম্বটা একটু দেখি। এই যে বিবর্ধন, প্রতিবিম্ব আর মূল বস্তুর যেই ডিফারেন্স সেটাই হচ্ছে বিবর্ধন। বিবর্ধন মানে কি? আচ্ছা দেখো, যদি মেনলি অবতল দর্পণ দিয়ে তোমাদের ম্যাথগুলো আসবে, এটা হচ্ছে ধরো অবতল দর্পণ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2f। এবার দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এটা হচ্ছে ইউ, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ। আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা হচ্ছে ভি, ঠিক আছে? আচ্ছা, সো একটা সূত্র হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস 1/f। এটা দিয়ে প্রচুর ম্যাথ আসবে, যদি ম্যাথ আসে তাহলে এই একটা দিয়ে আসবে। ওকে, এখানে যে জিনিসটা তোমরা ভুল করো, তোমরা এই দুইটার মান বসানোর পরে এই দুইটাকে উল্টাইতে ভুলে যাও, ঠিক আছে? মানে নর্মালি তোমাকে ফোকাস দূরত্ব বের করতে দেয়, মানে এফ এর মান বের করতে দেয়, এফ এর মান বের করতে দিলে ইউ আর ভি এর মান ঠিকই বসাও, কিন্তু এটা যে বসানোর পর উল্টাইতে হবে ওটা ভুলে যাও, ঠিক আছে? সো এই জিনিসটা খেয়াল রাখবা। আর সেকেন্ড হচ্ছে, যদি দর্পণের সামনে থাকে কোনো কিছু তাহলে সেটা অলওয়েজ পজিটিভ, যদি দর্পণের পেছনে থাকে কোনো কিছু তাহলে সেটা অলওয়েজ নেগেটিভ। তাহলে যদি প্রতিবিম্বটা দর্পণের পেছনে তৈরি হয় তাহলে এটা হয়ে যাবে তখন -v, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। ওকে, দর্পণের পেছনে হোয়াটএভার যা কিছুই থাকুক না কেন সেটা হচ্ছে নেগেটিভ, আর দর্পণের সামনে যা কিছু থাকবে সেটা হচ্ছে পজিটিভ। এবার একটা জিনিস খেয়াল করো, কোন জিনিসটা কখনোই হচ্ছে নেগেটিভ হবে না? এফও নেগেটিভ হতে পারে, ভিও নেগেটিভ হতে পারে, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, দর্পণের পেছনে থাকে না ফোকাস বিন্দুটা, এই যে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু দর্পণের পেছনে না, কিন্তু এমন একটা বিন্দু আছে যেটা কখনোই কি হবে না, কখনোই নেগেটিভ হবে না, সেই জিনিসটা হচ্ছে ইউ, লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু তুমি কখনোই আয়নার ভিতরে ঢুকাইতে পারবে না, সবসময় আয়নার বাইরেই থাকবে, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসা হচ্ছে বিবর্ধন। বিবর্ধন জিনিসটা কি? বিবর্ধন জিনিসটা হচ্ছে প্রতিবিম্ব ডিভাইডেড বাই হচ্ছে লক্ষ্যবস্তু, মানে তোমার প্রতিবিম্ব আর লক্ষ্যবস্তুর অনুপাতটাই হচ্ছে আমাদের বিবর্ধন, ঠিক আছে? এখন বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দিয়ে। এম এর আরো একটা সূত্র আছে -v/u, এটাও বিবর্ধনের একটা সূত্র। সো এই জিনিসগুলোই হচ্ছে এখানে বলছে যে এই যে প্রতিবিম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। এবার বিবর্ধন যদি হচ্ছে অনেক ছোট হয়, বস্তুটা যদি হচ্ছে অনেক ছোট হয় প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর তুলনায়, তাহলে হচ্ছে সেটা অত্যন্ত খর্বিত। এই যে এম যদি অনেক বেশি লেস দেন 1 হয় তাহলে অত্যন্ত খর্বিত, ক্ষুদ্র, ওই যে ক্ষুদ্র যেটা লিখছো এটা খর্বিত বলছে আর কি। ওকে, এবার উত্তল আয়নার ক্ষেত্রে বিবর্ধন সর্বদা একের চেয়ে কম হয়, কারণ ওই যে বললাম উত্তল আয়নার ক্ষেত্রে সবসময় কি হয়, উত্তল আয়নার ক্ষেত্রে সবসময় হচ্ছে আমাদের প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়, ঠিক আছে? ওকে ফাইন 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 ফাইন। এবার আসা হচ্ছে আয়নার ব্যবহার, ভেরি মাচ ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। সমতল আয়নাতে আমরা প্রতিদিন দেখতে পারি, নাটক ইত্যাদির শুটিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, পেরিস্কোপ তৈরিতে ব্যবহার করা হয়, পাহাড়ের রাস্তার বাঁকে ব্যবহার করা হয়। উত্তল দর্পণের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে এটা গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়, পিছনে দেখতে ব্যবহার করা হয়। দোকান শপিং মলে বুয়েটে আছে একটা এরকম উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণে হচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যায়, এই জন্য উত্তল দর্পণটা ইউজ হয়। অবতল আয়না টেলিস্কোপ ব্যবহার হয় ইত্যাদি ইত্যাদি। এখান থেকে এটা একটু পড়তে হবে, ঠিক আছে? এটা পড়বা, এটা আমার বোঝানোর মতো কিছু নাই, সো এটা আমি এখানে দেখাই দিলাম। নিরাপদ ড্রাইভিং, আচ্ছা
এই যে দৈনন্দিন জীবনে আয়নার ব্যবহার, এগুলো হচ্ছে খ নাম্বার। নিরাপদ ড্রাইভিং এ আয়না কেন লাগবে? পাহাড়ের রাস্তার অদৃশ্য বাঁকের মধ্যে হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কেন জানো? কারণ অদৃশ্য বাঁক জিনিসটা মানে কি, ধরো হচ্ছে এভাবে যাইতেছে রাস্তা একটা, ঠিক আছে, এখান থেকে যে গাড়ি আসতেছে সেই বান্দা জানে না এদিক থেকে কোন গাড়ি আসতেছে। সো এখানে কি করা হয়, সায়েন্টিস্টরা এখানে হচ্ছে একটা উত্তল দর্পণ বসায় দেয়। উত্তল দর্পণ বসায় দিলে এখান থেকে ইজিলি দেখা যায় যে ওই দিক থেকে কি আসতেছে, এবং এখান থেকেও ইজিলি দেখা যায় যে এই দিক থেকে কি আসতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যবহার। এবার আসো, চলো আমরা হচ্ছে অলরেডি আমাদের এগুলো শেষ প্রায়, সংক্ষিপ্ত উত্তর কোশ্চেনে আসি। যে আলো কি ব্যাখ্যা করে? আলো একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আলোর প্রধান বৈশিষ্ট্যগুলো কি? বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, আলো হচ্ছে সরল পথে চলে, আলোর বেগ নির্দিষ্ট, আলো কখনো তরঙ্গের ন্যায় কখনো কণার ন্যায় আচরণ করে, এটা বলছি। এক্স রশ্মি খালি চোখে দেখা যায় না, কারণ আমরা 380 থেকে 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত দেখতে পারি, এক্স রশ্মি এর চেয়ে কম। রেডিও ওয়েভ দৃশ্যমান আলোর চেয়ে বড় হলেও তা দেখা যায় না, কেন? কারণ আমাদের চোখ ধরতে পারে না। আলোর বেগ নির্দিষ্ট হলেও ভর বেগ ভিন্ন, কেন? ভেরি মাচ ইম্পর্টেন্ট। আলোর বেগ নির্দিষ্ট হলেও আলোর ভর বেগটা ডিফারেন্ট, কেন? এটার কারণ হচ্ছে আলোর ভর বেগটা ডিপেন্ড করে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। এখন এক একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো এক এক রকম, তাই না? সো আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ডিফারেন্ট, এই কারণে আলোর ভর বেগটাও ডিফারেন্ট। খুবই সুন্দর একটা কোশ্চেন। আলো এক প্রকার শক্তি, ওই যে সূর্যের শক্তিটা তো আলোর শক্তি হিসেবে আসে, সেটা উদ্ভিদ ব্যবহার করে, সেখান থেকে হচ্ছে বিভিন্ন শক্তি আসে। ইউভি কাকে বলে? আলট্রা ভায়োলেট, অর্থাৎ এই যে 100 থেকে যদি 400 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে বলে আলট্রা ভায়োলেট। সো আমার মনে হয় না এখান থেকে হচ্ছে কোনো ইয়ে আছে, মানে বুঝার মতো কিছু আছে, এগুলো সব থিওরি। সূর্যের আলো, আচ্ছা এটা সুন্দর কোশ্চেন। সিডিতে সূর্যের আলো পড়লে বর্ণালীর সৃষ্টি হয় কেন? দেখো, সিডির মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে খাঁজকাটা থাকে, ঠিক আছে, সূক্ষ্ম সূক্ষ্ম খাঁজকাটা থাকে। ওই যে খাঁজগুলোর মধ্যে যখন আলো পড়ে তখন ওই খাঁজগুলো কি করে, সাদা আলোটাকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে আলাদা করে ফেলে। সো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে আলাদা করে ফেলার কারণে আমরা হচ্ছে বর্ণালী দেখতে পাই। ইনফ্রারেড আলো খালি চোখে দেখা না গেলেও কেন মোবাইলের যন্ত্রের সাথে দেখা যায়? কারণ মোবাইলের মধ্যে হচ্ছে এই যে চার্জ কাপলড ডিভাইস থাকে, সে চার্জ কাপলড ডিভাইস দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পারি, খালি চোখে দেখতে পারি না। এবার আসলে বিপদ সংখ্যাকে কেন লাল আলো ব্যবহার করা যায়? দেখো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়, এটা কি করতে পারে, ইজিলি যে কোনো বাধাকে পার করে যেতে পারে, বড় বড় পাহাড়, বড় বড় মেঘের কণা, ওইগুলোকে পার করে যাইতে পারে, এই জন্য এটাকে ইউজ করা হয়। আলোর প্রতিফলন বলতে কি বোঝো এটা আমরা জানি, ফালতু জিনিস পরে টাইম নষ্ট করবো না। আলোর প্রতি এই যে তোমাদের বলছি না, প্রতিফলনের দুইটা সূত্র লেখো। তারপর হচ্ছে প্রতিফলন পৃষ্ঠে লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোষের মান শূন্য হয় কেন? এটা বুঝছো? এটা কিন্তু হচ্ছে একেবারে বেসিক কোশ্চেন করছে। ধরো এটা হচ্ছে প্রতিফলন তল, ঠিক আছে। এখন একটা রশ্মি যদি, এটা হচ্ছে ধরো আমার অভিলম্ব, এবার একটা রশ্মি যদি এভাবে পড়ে তাহলে এটা এভাবে ব্যাক আসবে, কিন্তু একটা রশ্মি যদি এমনে পড়ে তাহলে এটা কি এমনি ব্যাক আসবে না? এবং কোনটা কার সাথে তৈরি হচ্ছে? অভিলম্বের সাথে কোনটা তৈরি হচ্ছে না? তাহলে অভিলম্বের সাথে যদি আপতন কোণ 0 হয়, প্রতিফলন কোণও 0 হবে না, কারণ আপতনের প্রতিফলন কোণ সমান। ওকে, নীল আলোতে গাছের সবুজ পাতাকে কালো দেখায় কেন? এখন খেয়াল করে দেখো, নীল আলো তুমি যখন গাছের সবুজ পাতার উপর মারবা, নর্মালি সবুজ পাতা মানে কি? সবুজ পাতা মানে হচ্ছে ওই পাতাটা সবুজ বাদে বাকি সব কালার শোষণ করে ফেলে। এখন তুমি যদি ওই সবুজ পাতার মধ্যে নীল আলো মারো, তাহলে সবুজ পাতাকে নীল আলো পুরোটা শোষণ করে ফেলবে না? আর নীল আলো যদি পুরোটা শোষণ করে ফেলে তাহলে সবুজ পাতাকে কি দেখাবে? কালো দেখাবে। যারা বুঝো নাই তাদের জন্য বলতেছি, ধরো এটা হচ্ছে সবুজ পাতা, হ্যাঁ, এটা সবুজ কেন দেখাচ্ছে? কারণ এটা হচ্ছে সবুজ বাদে বাকি সব রশ্মি শোষণ করে ফেলে। এখন আমি যদি এটার মধ্যে নীল আলো মারি, এখন তো সাদা আলো আছে, আমি যদি নীল আলো মারি তাহলে এই নীল আলো কি এই সবুজ পাতাটা শোষণ করে ফেলবে না? তাহলে তখন এই সবুজ পাতাকে আমি কি দেখবো? কালো দেখবো। লাল ফুলকে সবুজ পাতা কাছে কেন দেখায়? কেন? সিম্পল, কালো দেখাবে। এবার দেখো এই বাকিগুলো যেগুলো আছে, লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখাবে, লাল আলোতে হলুদ ফুলকে কালো দেখাবে, নীল আলোতে গাছের সবুজ পাতা হচ্ছে কালো দেখাবে, তারপরে নীল আলোতে খাতার সাদা পৃষ্ঠা, দেখো খাতার সাদা পৃষ্ঠা নীল আলোতে কিন্তু নীলই লাগবে, কারণ সাদা পৃষ্ঠা মানে কি, সে সব আলোকে প্রতিফলিত করে। যদি শুধু নীল রং, একটা ঘর আটকায় তুমি যদি শুধু নীল রং মারো এটার উপর, তাহলে দেখা যাবে ওই খাতাটা নীল দেখাচ্ছে, কারণ এই খাতাটা যেহেতু আর কোনো কালার নাই, তাহলে সে নীল আলোকে প্রতিফলিত করবে, ঠিক আছে। ওকে, সো এগুলো আমরা বুঝছি, এগুলো আমরা জানি। আমরা হচ্ছে এখন চলে আসব হচ্ছে এইখানে, অবতল ও উত্তল আয়না কাকে বলে? ওকে, অবতল পৃষ্ঠে যখন আলোর প্রতিফলন হবে তখন অবতল আয়না, উত্তল পৃষ্ঠে আলোর প্রতিফলন হলে উত্তল আয়না। এটা তো আমরা করলাম একটু আগে, সো এটা আমাদের আর কোনো হচ্ছে বোঝার মতো কিছু নাই। উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ হচ্ছে সবসময় অবাস্তব প্রতিবিম্ব তৈরি করে, অবতল দর্পণের বাস্তব অবাস্তব দুইটাই হয়।
অবতল দর্পণের ক্ষেত্রে অবতল পৃষ্ঠ হচ্ছে প্রতিফলক, আর উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ হচ্ছে উত্তল পৃষ্ঠ প্রতিফলক। গোলীয় দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন হয়, কারণ হচ্ছে গোলীয় দর্পণটা কি, গোলীয় দর্পণটা হচ্ছে আমাদের মসৃণ থাকে, মসৃণ থাকার কারণে নিয়মিত প্রতিফলন হয়। ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার বলতে বোঝায় বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, আর ফোকাস বিন্দুটা হচ্ছে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। মেরু হচ্ছে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু, মানে দর্পণটার মধ্যবিন্দু হচ্ছে আমাদের মেরু। এই যে আমি কিন্তু তোমাদেরকে পড়ানোর সময় মানে একদম লাস্টে এসে বলছিলাম যে এই যে এটা হচ্ছে আমাদের দর্পণ, এই দর্পণের এই মধ্যবিন্দুটা হচ্ছে আমাদের মেরু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেরু। ওকে, নেক্সট এদিকে আমি তোমাদেরকে একটা কিছু জিনিস করতে চাই, সেটা হচ্ছে অভিসারী না অপসারী। ইয়েস, উত্তল দর্পণ কি অভিসারী নাকি অপসারী, এই জিনিসটা। সো অপসারী মানে বুঝতেই পারতেছো অপসারণ হয়, অপসারণ। ওকে, আমাকে একটু বলো তো, আমি তোমাদেরকে দুইটা ছবি আঁকি, এই আর এই। এখন আমাকে এখানে একটু বলো তো, এখানে তুমি যে আলোটা দিতেছো, এদিক থেকে ধরো একটা আলো মারতেছো, এই আলোটা এখানে যাচ্ছে, এদিক থেকে আলো দিচ্ছ এটা এদিকে যাচ্ছে, এদিক থেকে আলো দিচ্ছ এটা এদিকে যাচ্ছে, এদিক থেকে আলো দিচ্ছ এটা এদিকে যাচ্ছে। তার মানে আলোটা এদিক থেকে এসে এটা এভাবে আসছে, এভাবে যাচ্ছে, তাই না? মানে এভাবে এসে এভাবে যাচ্ছে, এভাবে এসে এভাবে যাচ্ছে। মানে আলোটা কি মনে হচ্ছে না যে অভিসারী হচ্ছে, একটা জায়গায় আসতেছে, একটা বিন্দুর মধ্যে আসতেছে, তাই না? কাছাকাছি আসতেছে, মানে এদিক থেকে দিলে এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে, মানে কাছে আসতেছে, কাছে আসতেছে। বাট উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ফোকাস বিন্দু, তুমি বক্রতার ব্যাসার্ধ বরাবর মারলে আলোটা এদিকে বাইরে চলে যাচ্ছে, আবার এদিকে মারলে এই দেখো, যেহেতু ফোকাস বিন্দু এটা, তাহলে এদিকে চলে যাচ্ছে। আলোটা যদি এদিক থেকে মারো তাহলে এদিকে চলে আসতেছে, কারণ এই যে ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়। আলোটা যদি তুমি এভাবে মারো তাহলে এটা এভাবে চলে যাচ্ছে। তাহলে উত্তল দর্পণ হচ্ছে অপসারী, ঠিক আছে, উত্তল দর্পণ হচ্ছে অপসারী দর্পণ, আর অবতল দর্পণ হচ্ছে অভিসারী দর্পণ। অভিসারী মানে আলোগুলোকে কাছে আনে, ঠিক আছে। ওকে ফাইন, নাইস। এই যে অবতল দর্পণ কেন অভিসারে আয় না? আচ্ছা, স্পর্শ ব্যতীত কিভাবে দর্পণ শনাক্ত করা যায়, খুবই সুন্দর। এটা যদি এতক্ষণ আমার ক্লাস দেখে থাকো তাহলে তুমি অলরেডি বুঝে যাবে। দেখো, আমাদের যদি খুব কাছে অবতল দর্পণের যদি খুব কাছে আমি হাত নিয়ে যাই, এই যে যেমন ধরো খুব কাছে মানে হচ্ছে ফোকাস তলের সামনে, মানে সরি ফোকাস বিন্দুর সামনে যদি হাত নিয়ে যাই, তাহলে আমার হাতের প্রতিবিম্বটা আমি কি দেখব? সোজা এবং একটু বড়, সোজা এবং একটু বড়। বাট উত্তল দর্পণের যদি হচ্ছে আমি কাছে হাত নিয়ে যাই, উত্তল দর্পণের কাছে হাত নিয়ে গেলে আমি হচ্ছে আমার যেই প্রতিবিম্বটা আছে সেই প্রতিবিম্বটাকে কি দেখব? সোজা এবং ছোট, তাই না? সো এটা দিয়ে হচ্ছে আমি পার্থক্য করতে পারবো যে আমার দর্পণটা কি উত্তল নাকি অবতল। অবতল দর্পণে যদি আমি খুব কাছে নিয়ে যাই তাহলে আমার প্রতিবিম্বটা কি হবে? অবতল দর্পণে খুব কাছে নিয়ে গেলে আমার প্রতিবিম্বটা হবে হচ্ছে এই যে বড় এবং সোজা। কিন্তু আমি যদি উত্তল দর্পণের ক্ষেত্রে নেই তাহলে আমার হাতটাকে কি লাগবে? হাতটাকে সাইজে হচ্ছে একটু ছোট লাগবে, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা বুঝে ফেললাম, এটা বুঝে ফেলছি। এবার সৎ বিম্ব আর অসৎ বিম্ব। দেখো, সৎ বিম্ব আর অসৎ বিম্ব মানে সৎ মানে বাস্তব বিম্ব, আর অসৎ বিম্ব মানে অবাস্তব বিম্ব। সৎ বিম্বতে হচ্ছে দুইটা রশ্মি আসলে মিলিত হবে, আর অসৎ বিম্ব হচ্ছে মিলিত হচ্ছে বলে মনে হবে। দেন সৎ বিম্ব ক্ষেত্রে বাস্তব বিম্ব, তার মানে কি বাস্তব বিম্ব অলওয়েজ হচ্ছে উল্টা হয়, আর অবাস্তব বিম্ব হচ্ছে অলওয়েজ সোজা হয়। বাস্তব বিম্ব হচ্ছে পর্দায় ফেলা যায়, অবাস্তব বিম্ব হচ্ছে পর্দায় ফেলা যায় না। ওকে ফাইন, এবার এগুলো হচ্ছে এগুলো আর লাগবে না, আমরা সরাসরি হচ্ছে এখন চলে যাই আমাদের ইয়েতে, ম্যাথ সলভে। এবার আসো, আলোর প্রতিফলন কাকে বলে জানি, এক্স রে খালি চোখে দেখা যায় না কেন জানি। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। কি বলছে? ও সি ও কিউ। ও হচ্ছে আমাদের মেরু, আরো বড় করি, ও হচ্ছে আমাদের মেরু। ও সি হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ, আর ইজিকলস হচ্ছে বলা আছে 20 সেন্টিমিটার। ওকে ফাইন, এখানে সব সেন্টিমিটার দিলেও সমস্যা নেই, তুমি যদি ইকুয়েশনে সবই সেন্টিমিটার ইউজ করো তাহলে কোনো সমস্যা নেই, তোমার এটাকে মিটার করতে হবে না, প্যারা নেই। এরপরে হচ্ছে ও কিউ। ও কিউ মানে কি রে ভাই? ও কিউ মানে হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব, এবং দর্পণটা কিন্তু উত্তল দর্পণ, মানে রেখো, মাথায় রেখো, উত্তল দর্পণ দিছে। কেমনে বুঝছি? এই যে দেখো, উত্তল প্রান্তে হচ্ছে আমার দর্পণটা দেখা যাচ্ছে, আর পিছনে পিছনে হচ্ছে কি দিছে? অবতল প্রান্তে হচ্ছে তোমার রূপা লাগাইছে, আর উত্তল প্রান্তটা হচ্ছে দর্পণের জন্য রাখছে। ওকে ফাইন, তাহলে আমাদের ইউ হচ্ছে বস্তুর দূরত্ব হচ্ছে ও কিউ,
সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ওসি হচ্ছে আর, আর মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস কি 2f। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, রাইট? এফ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে ফাইন। এবার আসি হচ্ছে আমাদের সূত্র বসাই, 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস 1/f। এবার একটু খুব ভালো করে খেয়াল করে দেখো, আমার এফটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এফটা কই আছে? দর্পণের পেছনে না? তাহলে দর্পণের পেছনে সে যাই থাকুক না কেন সে হবে নেগেটিভ। তাহলে এফটা হবে আমার মাইনাস। ঠিক আছে, ওকে। এবার 1/u, ইউ এর মান কত? 15। তাহলে 1/15 প্লাস 1/v ইজ ইকুয়ালস 1/-10। তাহলে এবার 1/v ইজ ইকুয়ালস কি হবে? 1/-10 মাইনাস 1/15। ঠিক আছে, এই যে এটা এই পাশে চলে গেল। তাহলে এটার আনসার কত আসে চলো একটু দেখে নিই। আসে হচ্ছে -6 সেন্টিমিটার। ইকুয়েশন সলভ করলে আসে হচ্ছে -6 সেন্টিমিটার। ওকে, তাহলে এই যে v -6 সেন্টিমিটার এটাতে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে হচ্ছে আমার যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটাও কোন দিকে আছে? প্রতিবিম্বটা হচ্ছে উত্তল দর্পণের পেছনে আছে। ঠিক আছে, ওকে, সো এটা আমরা বুঝলাম। এবার বলছে উৎলেখিত দর্পণ হচ্ছে 10 সেন্টিমিটার এর বেশি দূরত্বে। আচ্ছা, 10 সেন্টিমিটার বেশি দূরত্বে, 10 সেন্টিমিটার মানে এখানে, এখান থেকে বেশি দূরত্বে গেলেও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা। এখন কথা দেখো, এটা যেহেতু উত্তল দর্পণ, উত্তল দর্পণে কোনোদিনও কি পাওয়া যাবে না? বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে না। উত্তল দর্পণের প্রতিবিম্ব সবসময় ছোটই হবে, এটা তো একটু আগে প্রমাণ করে দিছি। তারপর তুমি কি করবে? উত্তল দর্পণে হচ্ছে এই যে এটা হচ্ছে এদিকে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তাহলে এটার সমান করে এখানে 10 সেন্টিমিটার দাগ দিবে একটা। তারপর 10 সেন্টিমিটার একটু দূরে, ধরো 15 সেন্টিমিটার থেকে একটা লক্ষ্যবস্তু বসায় এখানে হচ্ছে এই যে রশ্মি টানবা, রশ্মি টানলে হচ্ছে এই ছবিটা আসবে। ঠিক আছে, উত্তল দর্পণের ওই একটাই ছবি, একটাই ছবি। উত্তল দর্পণে তুমি যাই আঁকো না কেন তোমার, উত্তল দর্পণে তুমি যাই আঁকো না কেন তোমার ওই একটাই ছবি আসবে। কোনটা জানি? এই যে এটা, এটা এটাই আসবে ঘুরে ফিরে। ঠিক আছে, একটা এদিক দিয়ে যাবে, একটা এমনে যাবে, আলটিমেটলি এখানে একটা ছবি আসবে। ঠিক আছে, এটা তো বুঝছোই, যারা এটা বুঝছো তারা বুঝতে পারছো। ঠিক আছে, বোর্ডটা এরকম ডিস্টার্ব দেয় কেন? ওকে, এবার আসো রাজশাহী বোর্ড 2025। দেখো কখ এগুলো পারি আমরা, ঘতে আসি। দৃশ্যপট 2 এর এবিকে যতই সামনের দিকে আনা হয় প্রতিবিম্ব ততই দূরে সরে যায়। এই যে একটু আগে তোমাদেরকে এটা বলছি না, যে তুমি প্রতিবিম্ব যতই হচ্ছে সামনে আনবা, এই যে এটা ব্যাখ্যা করার সময় বলছিলাম যে তুমি যতই হচ্ছে তুমি এই লক্ষ্যবস্তুকে সামনে আনবা ততই হচ্ছে প্রতিবিম্ব পিছনের দিকে সরে যায়। এটা হচ্ছে এরকম 3-4টা ছবি দিয়ে বলতে হবে তোমাকে। ঠিক আছে, এই যে দেখো এখানে হচ্ছে 3-4টা ছবি দিয়ে বলছে। এই যে দেখছো, প্রথমে বক্রতার কেন্দ্রে বসাইছে, তারপরে বক্রতার কেন্দ্রের সামনে বসাইছে, তারপরে হচ্ছে ফোকাস বিন্দুতে বসাইছে। বসায় হচ্ছে তোমাকে এটা করতে হবে। তোমাকে প্রথমে বক্রতার কেন্দ্রের বাইরে বসাইতে হবে, তারপর বক্রতার কেন্দ্রে বসাইতে হবে, তারপর বক্রতার কেন্দ্রের ভিতরে বসাইতে হবে। এই 3টা অবস্থানে হচ্ছে তোমাকে রশ্মি চিত্র রাখতে হবে। বুঝছো? এবার আসা হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2025 দিয়ে স্টার্ট করি। সো কখ আমরা পারি। এবার চলে আসা হচ্ছে উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুটির প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। সো এখানে অ্যাকচুয়ালি বস্তুটা কোথায় আছে? বস্তুটা আছে হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের তোমার দর্পণ, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে এটা আছে বক্রতার কেন্দ্র এবং ফোকাস এর মাঝখানে। ঠিক আছে, তাহলে এই প্রতিবিম্বটা কিভাবে হবে আমরা এটা আঁকতে পারবো। একটু আগে আমরা আঁকছি। তাহলে পজিশন কোন পজিশন আছে? 1 2 3 4 নম্বর পজিশনে আছে এটা। ঠিক আছে, চিত্রানুসারে লক্ষ্যবস্তুটি পি হতে যদি 6 সেন্টিমিটার দূরে স্থাপন করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে? তার মানে এখন হচ্ছে বিম্ব বেশি বিবর্ধিত, নাকি হচ্ছে পি হতে 6 সেন্টিমিটার দূরে অবস্থান করলে হচ্ছে বিম্ব বিবর্ধিত হবে? এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, তো আমরা একটা জিনিস জানি যে বিম্বের বিবর্ধন m ইজ ইকুয়ালস হচ্ছে -v/u। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের এইটা বের করতে হইলে, এই বিবর্ধন যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? ভি আর ইউ এর মান লাগবে। এখানে আমরা ইউ এর মান জানি। ইউ এর মান কত? এই যে পি এফ, এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, এটা বলছে 8 সেন্টিমিটার। আর পি ও আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব বলছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখি ইউ ইজ ইকুয়ালস কত? 12 সেন্টিমিটার, এবং এটা দর্পণের সামনে আছে, তাহলে এটা পজিটিভ। আবার এফ এর মান বলছে আমাদের হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে ফাইন, ভালো কথা। এবার ভি এর মান হচ্ছে আমরা জানি না, প্রথম ক্ষেত্রে জানি না, তাহলে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস হচ্ছে 1/f। এবার এই মাত্রা আমি একটু করি।
সেটা হচ্ছে 1/v ইজ ইকুয়ালস হবে 1/f মাইনাস 1/u। তাহলে এখানে হবে 1/8 বিয়োগ 1/12। তাহলে এই দুইটারে হচ্ছে যদি আমরা কমন নেই 12 দুগুণে 24, 24 যদি হয় তাহলে এখানে হবে 3, এখানে হবে হচ্ছে 1। এটা তো বুঝতে পারছো কি করতেছি, কমন দুইটাকে হচ্ছে লসাগু করছি। লসাগু করার পরে আমাদের হচ্ছে আসছে 24, তাহলে 3 আর 24, তাহলে এখানে 3 আর এখানে 2, 12 দুগুণে 24 এর 2, হাত থেকে 1। তাহলে v ইজ ইকুয়ালস হবে হচ্ছে 24 সেন্টিমিটার এখানে, ঠিক আছে। তাহলে v ইজ ইকুয়ালস যদি 24 সেন্টিমিটার হয় তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের m ইজ ইকুয়ালস হবে -24/12। তার মানে কত হয়, এই যে u হচ্ছে 12 আর v হচ্ছে 24, তাহলে কত হয় 2। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের বিবর্ধন হবে 2। দেখি তো ঠিক আছে কিনা এইটুকু পর্যন্ত। না এটা না, এই যে দেখো প্রথম ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে আমাদের 2, ঠিক আছে। ওকে, এবার আসো হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে কি হবে। সেকেন্ড ক্ষেত্রে বলছে যদি লক্ষ্যবস্তুটি পি হতে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়, তার মানে এফ এর সামনে, ঠিক আছে। আচ্ছা হোয়াট এভার যেখানেই থাকুক, তাহলে আমাদের 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস হচ্ছে 1/f। ওকে ওকে, তাহলে হচ্ছে এখানে আমাদের ইউ এর মান কত হবে, পি হতে 6 সেন্টিমিটার সামনে, তার মানে এইখানে। তাহলে ইউ এর মান হচ্ছে 6 প্লাস 1/v ইজ ইকুয়ালস 1/f মান কত 8। তাহলে এইখান থেকে v এর মান আসবে 1/v ইজ ইকুয়ালস 1/8 মাইনাস 1/6। তার মানে এখানে আসবে হচ্ছে দেখো 6 আর 8 দুইটাকে কমন কোনটাতে আসে রে, 24-এ। তো 24-এ যদি আসে তাহলে 3 8 24 বিয়োগ আমাদের 4 6 24, ঠিক আছে। ওকে, তাহলে 1/v ইজ ইকুয়ালস হচ্ছে -1/24। তাহলে v এর মান হচ্ছে -24 সেন্টিমিটার। তার মানে ভিটা হচ্ছে কোন দিকে, ভিটা হচ্ছে দর্পণের ভেতরে, সেটাই হওয়ার কথা। কারণ যদি ফোকাস বিন্দুর সামনে থাকে বস্তু, তাহলে তো প্রতিবিম্ব অবশ্যই দর্পণের ভেতরে হয়। এবার m ইজ ইকুয়ালস কি -v/u। তার মানে এখানে থাকে হচ্ছে তোমার -v এর মান হচ্ছে 24 আর u এর মান হচ্ছে 6। তাহলে এখানে মডুলাস নিয়ে আসে হচ্ছে 4, ঠিক আছে। ওকে, এখন এখানে গ নম্বরে আমি তোমাদেরকে বলছি যে ছবি এঁকে করতে হবে। ওকে, ছবি এঁকেও করতে হবে, তার সাথে ম্যাথটাও করে দিতে হবে। ম্যাথটা কেমনে করবা তুমি, ম্যাথটা হচ্ছে দেখো উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। সো অবস্থান নির্ণয় করতে যেহেতু বলছে, তার মানে হচ্ছে ভি কোথায় হবে সেটা জানতে চাইছে। তাহলে এটা অনুসারে তুমি হচ্ছে ভি এর মানটা বের করবা, সেটা হচ্ছে ওই যে আমরা যে এখানে বের করছি, এই যে এটা, এই ভি এর মান 24 সেন্টিমিটার আসবে। এটাই হচ্ছে লক্ষ্যবস্তুটা হচ্ছে এই যে এই সামনের দিকে হচ্ছে 24 সেন্টিমিটার দূরে থাকবে। যেহেতু এখানে পজিটিভ আসছে, পজিটিভ আসা মানে কি দর্পণের সামনে থাকবে, ঠিক আছে। এটাই গ নাম্বার। ওকে, এখানে অবশ্য ছবিটা দেয় না, এখানে হচ্ছে বসে যেহেতু উদ্দীপক অনুসারে। ও আচ্ছা দাঁড়াও একটা কথা দাঁড়াও, উদ্দীপক অনুসারে যেহেতু বলছে এবং উদ্দীপকে যেহেতু মান দিয়ে দিছে ভি আর ইউ, তাহলে এটা ছবি আঁকা হবে না, ছবি আঁকলে হবে না। এখানে হচ্ছে ওই যে এই মানটাই বের করতে হবে, জাস্ট এই মানটাই জাস্ট বের করতে হবে, বুঝছো। এই মানটাই জাস্ট বের করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা ঘ নাম্বার করতে গিয়ে গ নাম্বার দুইটাই করে ফেলছি। আচ্ছা এনিওয়েজ সমস্যা নেই। এবার আসো চট্টগ্রাম বোর্ড 2025। এত ফোকাস দূরত্বের অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরেও লক্ষ্যবস্তু অবস্থিত। ওকে, আমরা আগে আঁকি। এটা হচ্ছে অবতল দর্পণ, 25 সেন্টিমিটার হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে এফ এটা হচ্ছে 25 সেন্টিমিটার। এটার অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে, আচ্ছা বক্রতার ব্যাসার্ধ তাহলে হবে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তাহলে এটার 30 সেন্টিমিটার দূরে এইখানে হচ্ছে লক্ষ্যবস্তুটা অবস্থিত। ওকে ফাইন, লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার পেছনে সরালে প্রতিবিম্ব দর্পণের দিকে এক্স দূরত্ব সরে আসে। ওকে, খুব ভালো কথা। এক্স এর মান হচ্ছে নির্ণয় করো। ওরে খাইস রে, এটা তো মোটামুটি মনে হচ্ছে ভালোই একটা ঝামেলার ম্যাথ দিছে, ঠিক আছে। আচ্ছা চলো সমস্যা নেই, আমরা করি। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে প্রথম অবস্থায় আমাদের এই প্রতিবিম্বটা কোথায় আছে। প্রাইমারি এই অবস্থায় আমাদের প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের বস্তু আছে এইখানে, তার মানে 1/u এর মান ধরি ইউ এর মান হচ্ছে 30, এফ এর মান হচ্ছে 25, ভি ইজ ইকুয়ালস হোয়াট প্রথম অবস্থায়। তাহলে প্রথম আমরা ভি এর মান বের করবো কিভাবে, 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস 1/f। তাহলে 1/v ইজ ইকুয়ালস হচ্ছে 1/f মাইনাস 1/u। তাহলে এখানে কত আসে, 1/f এর মান হচ্ছে 25 আর 1/u এর মান হচ্ছে 30। তাহলে এখানে কত আসে, দুইটা কমন আসবে কোথায়, 150-এ।
তাহলে 150-এ যদি কমন আসে তাহলে 6 25-এ হচ্ছে 150 বিয়োগ 5 30-এ হচ্ছে 150, তাহলে এখানে কত আসে -1/150। তাহলে 1/v ইজ ইকুয়ালস -1/150, v ইজ ইকুয়ালস হচ্ছে -150, এই ওয়েট, v ইজ ইকুয়ালস হচ্ছে -150 সেন্টিমিটার। এবার এই জায়গাতে একটু খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো, আমি ইচ্ছা করি আমার ভুল হওয়া সত্ত্বেও এটা কাটিনি। কেন কাটিনি আমি বলি। এখানে আমি 6 বিয়োগ 5 কি লিখছি, 1 হওয়ার কথা, 6 থেকে 5 বিয়োগ দিলে 1 থাকে, কিন্তু আমি কি লিখছি -1, তাই না? এবং আমার ভি এর মানও আসছে -150। বাট আমি ইনস্ট্যান্টলি বুঝতে পারছি যে আমার এই ম্যাথটা ভুল হয়েছে। কেন? কারণ দেখো ফোকাসের বাইরে হচ্ছে আমার লক্ষ্যবস্তু আছে, তাহলে ফোকাসের বাইরে যদি লক্ষ্যবস্তু থাকে, ফোকাস বিন্দুর বাইরে লক্ষ্যবস্তু থাকলে আমার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? অবশ্যই দর্পণের সামনে তৈরি হবে, আয়নার সামনে তৈরি হবে। কিন্তু আমার এখানে তৈরি হয়েছে কোথায়? ভি হয়েছে নেগেটিভ, তার মানে দর্পণের পেছনে। তার মানে আমি বুঝতে পারছি আমার এই ম্যাথটা ভুল আছে। কারণ যদি শুধুমাত্র ফোকাসে থাকে বা ফোকাসের সামনে থাকে, তাইলেই হচ্ছে আয়নার পেছনে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এটা হবে পজিটিভ পজিটিভ, ঠিক আছে? এই যে 6 বিয়োগ 5 1, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে ভি হচ্ছে 150 সেন্টিমিটার, আমরা প্রথম কেসে পাইলাম। এবার আসো বলছে যে যদি আমরা লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার পেছনে সরাই দিই, ওকে, তাহলে আমাদের লক্ষ্যবস্তুকে এখন কতটুকু সরানো হয়েছে? ভাইরা দেখো, লক্ষ্যবস্তু আগে ছিল দর্পণ থেকে 30 সেন্টিমিটার, এখন দর্পণ থেকে আরো 35 সেন্টিমিটার দূরে সরানো হয়েছে। দেখা যাচ্ছে? আমার তো ক্যামেরা ধরতে পারে না পুরোটা ঠিক মতো। হ্যাঁ, ধরতে পারছে। আচ্ছা, সেকেন্ড কেসে হচ্ছে 35 সেন্টিমিটার পর্যন্ত সরাই নেওয়া হয়েছে লক্ষ্যবস্তুকে আরো। তার মানে লক্ষ্যবস্তুর টোটাল দূরত্ব ইউ কত হয়ে গেছে? 30 + 35 মানে 65 সেন্টিমিটার। পুরোটাই আমাদের ম্যাথমেটিক্যাল কারবার। তাহলে ইউ হয়ে গেছে এখন 65 সেন্টিমিটার। এফ এর মান তো চেঞ্জ করার কিছু নেই, ওটা 15 সেন্টিমিটারে আছে। ভি এর মান ইজ ইকুয়ালস হোয়াট, রাইট? তাহলে চলো আমরা দেখি ম্যাথটা করি। 1/f, তাহলে 1/v ইজ ইকুয়ালস হচ্ছে 1/f - 1/u। তাহলে 1/f এর মান হচ্ছে এটা 25 না? 25 বিয়োগ, এখানে 25 লিখছিল না? ইয়েস। তাহলে 1/65। তাহলে এটা কি আসবে? এটা আমার একটু হচ্ছে এইখানে একটু হেল্প নিতে হবে, এটা হাতে হাতে করাটা একটু প্যারা। তাহলে হচ্ছে হ্যাঁ, এটা তো আরো ডিস্টার্ব, এরা তো পুরোপুরি করেনি। আচ্ছা, মানে শর্টকাট মারছে আর কি। যাই হোক, তাহলে আমি একটু শর্টকাট মারি। তাহলে 1/v ইজ ইকুয়ালস 1/25 বিয়োগ 1/65। তাহলে এবার দেখো, এই যে এখানে যেটা আছে এটাকে জাস্ট উল্টায় দিব, ঠিক আছে? উল্টায় দিব বললে তো বুঝবো না। আচ্ছা দাঁড়াও, আমি এমনি করি, ডু ইট দ্য হার্ড ওয়ে। 25 × 65, তাহলে এখানে হবে হচ্ছে 65 বিয়োগ হবে এখানে 25, ঠিক আছে? 1/v। এবার বাকিটা বাবারা তোমরা একটু নিজেরা কইরা নিও হিসাবটা কি আসে ভাইয়েরা, সরি ভাইয়ারা। তাহলে ভি যদি উল্টায় দিই তাহলে কি হবে? উপরে থাকবে 25 × 65, নিচে হবে 65 বিয়োগ 25। 65 বিয়োগ 25 কত হয়? 40, ঠিক আছে? আচ্ছা দেখি এটা হাতে করা যায় কিনা। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8, 5 দিয়ে ভাগ করছি, আর করা যায় না। তাহলে 5 × 65 ডিভাইডেড বাই হচ্ছে 8, ভি এর মান হচ্ছে এত। এখানে আমি একটু বসাই দিই মানটা, এটা হচ্ছে আমাদের 40.625 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের আগে ভি ছিল হচ্ছে 150 সেন্টিমিটার, দর্পণ থেকে 150 সেন্টিমিটার দূরে, আর এখন আমাদের ভি হয়েছে মানে বিম্ব হয়েছে 40.625 সেন্টিমিটার দূরে। তার মানে প্রতিবিম্বটা কিন্তু আগে আসছে, তাই না? প্রতিবিম্বটা আগে আসছে, লক্ষ্যবস্তু যেহেতু পিছায় গেছে তাহলে প্রতিবিম্বটা আগে আসছে। আমরা কি শিখছি? লক্ষ্যবস্তু যদি আগে আসে তাহলে প্রতিবিম্ব পিছায় যায়। এখন লক্ষ্যবস্তু পিছায় গেছে তাহলে প্রতিবিম্ব আগে আসছে, বুঝছো? ওই নলেজ থেকে। তাহলে এখানে কতটুকু আগাবে? আগাবে হচ্ছে 150 বিয়োগ হচ্ছে 150 বিয়োগ হচ্ছে আমাদের 40 দশমিক কত রে ওইখানে 40.625 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে যেটা আসে সেটা 109.375 109.375 সেন্টিমিটার আগাবে, ঠিক আছে? ওকে ফাইন, নাইস। উদ্দীপকের দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করা সম্ভব। দেখো বলছে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব। ভালো করে একটু খেয়াল করে এই জায়গাটা, ভালো করে একটু খেয়াল করে এই জায়গাটা। এখানে বোঝানো মানে দেখতে চাইছে যে তুমি অ্যাকচুয়ালি পুরা আলোটা ঠিকমতো পড়ছো কিনা, আলোর প্রতিফলন ঠিকমতো পড়ছো কিনা। কেন ভাইয়া? কারণ এই জায়গায় খেয়াল করে দেখো, এই জায়গাতে হচ্ছে এই এটা হচ্ছে ধরো ফোকাস, এটা হচ্ছে 2f।
আমি তোমাদেরকে আবার পুরো আলোটা হচ্ছে রিক্যাপ করাই। দেখো, যদি আমার প্রতিবিম্বটা এইখানে থাকে, সরি লক্ষ্য বস্তুটা, আমার বারবার এই জিনিসটা কেন হচ্ছে ভুল হইতেছে, লক্ষ্য বস্তুটা যদি এইখানে থাকে তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে, এখানে, এবং প্রতিবিম্বটার সাইজ হবে হচ্ছে একটু বড়। যদি লক্ষ্য বস্তুটা এখানে থাকে তাহলে প্রতিবিম্ব কিন্তু অসীমে হবে এবং প্রতিবিম্বের সাইজ হবে অনেক বড়, অত্যন্ত বিবর্ধিত। তাহলে লক্ষ্য বস্তু যদি এইখানে থাকে তাহলে আমি কি পাবো, এখানে হচ্ছে জাস্ট বিবর্ধিত, মানে জাস্ট একটু বড় প্রতিবিম্ব পাবো, রাইট? এবার লক্ষ্য বস্তুটা যদি এইখানে থাকে তাহলে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু আমি আবার বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। তাহলে খেয়াল করো, যদি ফোকাসে থাকে তাহলে অসীমে প্রতিবিম্ব তৈরি হয় এবং অসীমে প্রতিবিম্বটা হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। আর যদি এই ফোকাস এর সামনে গঠিত হয় তাহলে পেছন দিকে বিবর্ধিত পাবো, যদি ফোকাসের পিছনে গঠিত হয় তাহলে সামনের দিকে হচ্ছে বিবর্ধিত আমি পাবো। যদি 2f এ গঠিত হয় মানে বক্রতার কেন্দ্রে, তাহলে একদম হুবহু সমান প্রতিবিম্ব পাবো। আর যদি হচ্ছে 2f এর বাইরে গঠিত হয় আমি হচ্ছে ক্ষুদ্র প্রতিবিম্ব পাবো, এই যে এইখানে ক্ষুদ্র প্রতিবিম্ব পাবো। আর যদি একদম অসীমে গঠিত তাহলে অত্যন্ত ক্ষুদ্র প্রতিবিম্ব পাবো। বোঝা গেছে এই জিনিসটা? বুঝছো যে ফোকাসে হইলে আমি অসীম সাইজের প্রতিবিম্ব পাবো, ফোকাসের সামনে আর পিছনে যে কোনো জায়গায় হইলে আমি বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। আর যদি এই 2f এ হয় মানে বক্রতার কেন্দ্রে হয় তাহলে হচ্ছে এখানে আমি সমান প্রতিবিম্ব পাবো। আর যদি হচ্ছে 2f এর পেছনে হয় তাহলে আমি এখানে ক্ষুদ্র প্রতিবিম্ব পাবো, এবং যদি অসীমে তাহলে অত্যন্ত ক্ষুদ্র। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো, আমার প্রতিবিম্বের সাইজটা কিন্তু হচ্ছে, প্রতিবিম্বের সাইজটা হচ্ছে আমার বাড়তেছে কোথা থেকে, এই যে এইখান থেকে। কিন্তু দেখো, যদি সরি কমতেছে হচ্ছে এইখান থেকে। ফোকাসে থাকলে অসীমে প্রতিবিম্ব এবং অত্যন্ত বড়, অত্যন্ত বিবর্ধিত। ফোকাসের পিছনে থাকলে জাস্ট বিবর্ধিত। 2f এ থাকলে সমান, মানে বড় না, জাস্ট সমান। আর যদি হচ্ছে আমার ইয়েতে থাকে, তোমার 2f এর পেছনে থাকে, 2f এর পেছনে থাকে তাহলে হচ্ছে ক্ষুদ্র, এবং অসীমে থাকলে হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। তাহলে আমার ফোকাস থেকে আস্তে আস্তে যত লক্ষ্যবস্তু পিছনে যাবে তত হচ্ছে আমার ইয়ের সাইজ কি হচ্ছে, কমতেছে, আমার প্রতিবিম্বের সাইজ হচ্ছে কমতেছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, সো এখানে এই দুইটা জায়গায় রশ্মি চিত্রের সাহায্যে হচ্ছে তোমাদেরকে দেখাইতে হবে, এই দুইটা রশ্মি চিত্র তোমাদেরকে শেখানো হয়েছে, ঠিক আছে? সো তোমরা পারবা। এবার সিলেট বোর্ড 2025 প্রতিফলনের প্রথম সূত্র, উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন করা যায় না কেন? দেখো, বাস্তব বিম্ব গঠন করতে হলে দুইটা রশ্মিকে একসাথে মিলিত হইতে হয়। উত্তল দর্পণ কি করে ভাইরা? উত্তল দর্পণ হচ্ছে অ্যাকচুয়ালি, উত্তল দর্পণে যখন আমরা কোনো একটা বস্তু রাখি, এই বস্তুটা যে আলোটা আমরা মারছি, এই আলোটা এইভাবে হচ্ছে চলে যায় এবং মনে হয় এটা ফোকাস থেকে আসতেছে। মনে হয় যে উত্তল দর্পণের ভেতরে যে ফোকাস আছে, জ্ঞানটা হচ্ছে এইখানে, উত্তল দর্পণের ফোকাসটা ভেতরে, সো মনে হয় উত্তল দর্পণের ফোকাস থেকে আসতেছে। এবং আমরা কি করি, বক্রতার কেন্দ্র বরাবর আরেকটা আলো মারি, ঠিক আছে, ওই ওই অবতল দর্পণের মতোই। এবং বক্রতার কেন্দ্র বরাবর আরেকটা আলো মারলে সেটা হচ্ছে এদিক দিয়ে যায়, এবং এখানে আমাদের আলোটা মনে হয় যে এই বক্রতার কেন্দ্র থেকে আসতেছে। তাহলে এই দুইটা আলো মিলিত হয় এখানে উত্তল দর্পণের পেছনে। তাহলে উত্তল দর্পণের পেছনে যদি আলো মিলিত হয় তাহলে অবশ্যই অবাস্তব বিম্ব তৈরি হবে। এই জন্যই হচ্ছে বাস্তব বিম্ব তৈরি করা যায় না, অবাস্তব বিম্ব তৈরি করা হয়। কারণ উত্তল দর্পণ হচ্ছে কি করে, অভিসারী করে দেয়, আলোক রশ্মিগুলোকে দূরে সরায় দেয়, কাছে না এনে দূরে সরায় দেয়, এই জন্য হচ্ছে বাস্তব বিম্ব গঠন করা যায় না। আচ্ছা, লক্ষ্যবস্তু এবি এর বিবর্ধন হচ্ছে নির্ণয় করো। ওকে, সো বিবর্ধনের সূত্রটা হচ্ছে আমরা লিখি, বিবর্ধনের দুইটা সূত্র, একটা এখানে এইটাই ইউজ হবে, -v/u। আরেকটা তো আছে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ওটা আছে। এখন আমাদের এখানে মেনলি -v/u দিয়েই হচ্ছে ইউজ হবে। তাহলে 1/u + 1/v = হচ্ছে 1/f। তাহলে আসো হচ্ছে 1 কি দেয়া আছে রে, সিপি বক্রতার ব্যাসার্ধ দেয়া আছে, তার মানে এখান থেকে ফোকাস বের করতে পারবো আমরা, ফোকাস দূরত্ব, সেটা কত হবে, অর্ধেক। তাহলে 1/f হবে r/2, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তার মানে 60/2, তার মানে 30 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। ওকে, এবং পিবি দেয়া আছে। পিবি এটা একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণের পিবি হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, পিবি হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে ফাইন, তাহলে ইউ হচ্ছে 15 সেন্টিমিটার। এখন এখানে একটু খেয়াল করে দেখো, দর্পণটা যেহেতু উত্তল এবং ফোকাস বিন্দুটা তাহলে কই থাকবে, দর্পণের ভেতরে, দর্পণের ভেতরে হচ্ছে ফোকাস বিন্দু আছে উত্তল দর্পণে, তাহলে এটা কি হবে, নেগেটিভ। তাহলে এফটা কিন্তু হবে নেগেটিভ, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের ভি এর মান বের করতে হবে, ইউ এর মান 15 + 1/v = -1/30।
চলো বের করে 1/v ইজ ইকুয়ালস হচ্ছে -30 মাইনাস হচ্ছে 15, তাহলে এখানে হবে হচ্ছে -30। আচ্ছা, এটা আমরা -30 না দিয়ে এটা জাস্ট 30 দিই, 30, তাহলে 30 এখানে হবে 1 আর এখানে হবে 2, তাহলে এখানে হবে -3/30, তাহলে v এর মান হবে হচ্ছে -10, ঠিক আছে, -10 সেন্টিমিটার। তার মানে v হচ্ছে দর্পণের ভেতরে কতটুকু দূরে, আমার এই দর্পণ থেকে হচ্ছে দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার হচ্ছে দূরে। তাহলে v যদি -10 আসে, তাহলে এখন এখানে মান বসাও, v এর মান হচ্ছে -10 আর u এর মান কত রে, u এর মান হচ্ছে 15, তাহলে 2/3, তার মানে বিবর্ধন হচ্ছে 0.66। এটা বুঝছো, 10 আর 15 এর ভাগ করলে কাটাকাটি করলে হচ্ছে আসে 2/3, তাহলে 2/3 হলে 0.66 হচ্ছে বিবর্ধন। তার মানে বস্তুটা কি ছোট সাইজের, মানে প্রতিবিম্বটা হচ্ছে বস্তুর চেয়ে ছোট সাইজের। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করে রশ্মি চিত্রের মাধ্যমে দেখা হচ্ছে বিম্বের প্রকৃতি একই হবে। বিম্বের প্রকৃতি মানে বিম্বটা কিন্তু এখানে অবাস্তব, তাই না? এখন এখানে বলছে এই দর্পণটাকে জাস্ট উল্টাই দিতে, তাহলে এটাকে যদি জাস্ট আমি উল্টাই দিই এরকম করে লিখি, তাহলে সেক্ষেত্রেও এখানে দেখো আমার পিবি বলছে 15 সেন্টিমিটার, লক্ষ্যবস্তু বলছে 15 সেন্টিমিটার দূরে, লক্ষ্যবস্তুটা হচ্ছে আমার এখানে 15 সেন্টিমিটার দূরে ইউ, ঠিক আছে। আর আমার ফোকাস দূরত্ব কত বলছে, এখানে বলছে ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার উত্তল দর্পণে, তাহলে অবতল দর্পণেও 30 সেন্টিমিটার হবে, তাহলে অবতল দর্পণে এই দিকে হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে এখানে হচ্ছে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। তাহলে এখানে দেখো ফোকাসের সামনে আছে না বিম্বটা, আর দ্যাত্রী বিম্ব বলি বারবার, লক্ষ্যবস্তুটা, তাহলে লক্ষ্যবস্তুটা যদি হচ্ছে ফোকাসের সামনে থাকে তাহলে কি হবে, অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। ওইটাই তোমাদেরকে রশ্মি চিত্র এঁকে হচ্ছে দেখাইতে হবে, ঠিক আছে, ওকে ফাইন। এবার আসা হচ্ছে বরিশাল বোর্ড 2025। বাঁশের কাঠির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করে, এটাকে আবার করতে হবে একই জিনিস, 60 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। দেখো এবার কিন্তু ব্যাসার্ধ বলে না ভাইয়ারা, এবার হচ্ছে দর্পণের ব্যাস, তার মানে এই যে এই পুরো ব্যাসটা দিয়ে দিচ্ছে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, ঠিক আছে, পুরো ব্যাসটা 60 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ কি হবে 30 সেন্টিমিটার, আর ফোকাস দূরত্ব কি হবে 15 সেন্টিমিটার, মানে 60 এর অর্ধেক হচ্ছে 30, তাহলে হচ্ছে 30 সেন্টিমিটার, আর ফোকাস দূরত্ব কি হবে 30 বিয়োগ হচ্ছে 15। আমার পুরা শরীর না এসিতে শুকায় টানতেছে, আমার পুরা শরীর হচ্ছে এখন মানে চামড়া ফেটে গিয়ে পুরা শরীর চুলকাচ্ছে, বুঝছো, কতক্ষণ ধরে ক্লাস নিতেছি, 2টা ক্লাস একটানা নিচ্ছি, বুঝছো, এই জন্য প্যারা হয়ে যাচ্ছে বেশি। তার উপরে আবার বিজিএস ক্লাস আছে, ইংলিশ ফার্স্ট ক্লাস আছে, এগুলো হচ্ছে তোমাদের নিব বলে নিয়ত করে রাখছে, আজকে দেখি কতটুকু পারি, আল্লাহ কতটুকু হচ্ছে নেয় ক্লাস। আচ্ছা, তাহলে এখানে ফোকাসটা পেয়ে গেলাম, বুঝছো তো বক্রতার ব্যাসার্ধ কেমনে, কারণ এই যে এই একটা গোলককে কেটেই তো দর্পণ বানানো হয়েছে, সো এই গোলকের ব্যাস দেয়া আছে, তাহলে গোলকের ব্যাস যদি দেয়া থাকে এটার ব্যাসার্ধটাই হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, আর এই বক্রতার ব্যাসার্ধ অর্ধেক কি ফোকাস দূরত্ব, ওইটাই আমরা করলাম। এবার আসা হচ্ছে অবতল দর্পণ। ওকে, এটা হচ্ছে অবতল দর্পণ, মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে, এই যে এটা হচ্ছে মেরু, এখান থেকে 20 সেন্টিমিটার দূরে হচ্ছে একটা বস্তু রাখা আছে, ওকে। তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে আমাদের ইউ এর মান, ওকে। আর ফোকাস কত, ফোকাস হচ্ছে 15, এই যে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ফোকাস, ওকে। তার মানে ফোকাসের বাইরে রাখছে কিন্তু বক্রতার ব্যাসার্ধের সামনে রাখছে, ফোকাস আর বক্রতার ব্যাসার্ধের মাঝখানে রাখছে বস্তুটা, ওকে ফাইন, ভালো কথা। এবং বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, ওকে কুল। এবার হচ্ছে বাঁশের কাঠির বিম্বের দৈর্ঘ্য বের করো। এখন বিম্বের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বিবর্ধনের সূত্র জানতে হবে। বিবর্ধনের জন্য প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, মানে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য আর কি, ওকে। এটা ইজ ইকুয়ালস কি -v/u, ওকে, এটা হচ্ছে সূত্র। এখন এখানে খেয়াল করে দেখো আমার কিন্তু বিবর্ধনের মান দেয়া নেই, তাহলে আমি এই সূত্র কোনোভাবেই হচ্ছে ইউজ করতে পারবো না, কারণ বিবর্ধনের মান আমি জানি না, প্রতিবিম্বের দৈর্ঘ্য আমি জানি না, আমাকে তো প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে। বাট আমাকে ইউ এর মান দেয়া আছে, এফ এর মান দেয়া আছে, আমি এখান থেকে কোনো না কোনো ভাবে ভি এর মানটা বের করে ফেলতে পারবো, ওই যে সূত্র দিয়ে 1/u + 1/v = 1/f। তাহলে এখান থেকে যদি আমি এটার মান বের করতে পারি, তাহলে এটার মান দিয়ে আমি এম এর মানটা বের করে ফেলতে পারবো। এম এর মান বের হইলে আমি এখানে ইজিলি হচ্ছে বস্তুর দৈর্ঘ্য জানি, এম এর মান জানি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। বোঝা গেছে? ওকে, সিম্পল, মাথাটা একটু খাটাও, তাহলে হচ্ছে ম্যাথটা ইজি হয়ে যাবে। তাহলে চলো, ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি। তাহলে 1/u + 1/v = 1/f। এফ এর মান কত রে, অবতল দর্পণ যেহেতু এফ এর মান পজিটিভ, তাহলে এটা হচ্ছে 15। ভি এর মান কত,
ভি এর মানই তো বের করবো, আরে বোকা। আর ইউ এর মান হচ্ছে 20। ওকে ফাইন, তাহলে 1/v ইজ ইকুয়ালস 1/15 মাইনাস 1/20। তাহলে 1/v ইজ ইকুয়ালস হবে হচ্ছে 15 আর 20 কমন মিলে কোথায় 60-এ, তাহলে এটা হচ্ছে 4 বিয়োগ 3। ওকে ওকে, তাহলে ভি এর মান আসে হচ্ছে 4 বিয়োগ 3 মানে 1, ভি হচ্ছে 60 সেন্টিমিটার। ওকে ফাইন, তাহলে ভি এর মান আসে পজিটিভ 60 সেন্টিমিটার, তার মানে বস্তুটা হচ্ছে দর্পণের সামনে। ওকে ফাইন, ভালো কথা। আরে আমি আবার লক্ষ্য করছি, আমার মাথার মধ্যে বাড়ি মারতে ইচ্ছা করতেছে। প্রতিবিম্বটা হচ্ছে দর্পণের সামনে, তাহলে প্রতিবিম্ব যদি দর্পণের সামনে হয় তাহলে এম এর মান কত? এম ইজ ইকুয়ালস হচ্ছে -60 ডিভাইডেড বাই ইউ এর মান কত ছিল রে? 20। তাহলে 60/20, তাহলে এখানে হবে হচ্ছে 30, আর 30 না 3, বিবর্ধনের মান হবে হচ্ছে 3, যেহেতু মডুলাস নিয়ে ফেলছি 3। এবার খেয়াল করে দেখো 3 ইজ ইকুয়ালস, এম এর মান আমরা বসাই দিছি এখানে 3 ইজ ইকুয়ালস, বস্তুর দৈর্ঘ্য কত বলছে 12, আর তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে 36। ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে 36 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বাঁশের কাঠের বিম্বের দৈর্ঘ্য হবে 36 সেন্টিমিটার। দেখি তো আমরা মিলছে কিনা, এই যে দেখো 36 সেন্টিমিটার। ঠিক আছে, হয়েছে? মিলছে? মিলছে, ওকে নাইস, গুড। এবার আসো হচ্ছে, ও এখানে দর্পণ কাকে বলে, উত্তল আয়নাকে অপসারী আয়না বলা হয় কেন, এগুলো তো আমরা পারি, তাই না? এগুলো করছি। এবার আসো, কাঠিটি দর্পণের কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের অবস্থানের কোনো বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে, এটা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তোমরা এমনিতে থিওরিটিক্যালি জানো যে দর্পণের কোথায় অবস্থান করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, কোথায়? 2f এ যদি আমরা কোনো বস্তু রাখি রে ভাইয়ারা, এখানে আছে f, এটা হচ্ছে 2f। 2f এ কোনো বস্তু রাখলে আমরা জানি যে এটার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এটা আমাদেরকে সায়েন্টিফিক্যালি হচ্ছে বের করতে হবে। তাহলে সায়েন্টিফিক্যালি আমরা কেমনে বের করব? দৈর্ঘ্যের যদি পরিবর্তন না হয়, তার মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য l প্রাইম ইজ ইকুয়াল ডিভাইডেড বাই l, এটার মান কত হবে? 1। বুঝছো কি বলছি? অনেক কিছু হয়তো এখানে একবারে বলে ফেলছে। দেখো আমি নরমালি সূত্রটা লিখছি না যে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এইভাবে সূত্রটা লিখছি না? ওইটার বদলে আমরা এইভাবে লিখতে পারি, বস্তুর দৈর্ঘ্যকে এল ধরি আর প্রতিবিম্বের দৈর্ঘ্যকে এল প্রাইম ধরি। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম আর বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল। ওকে, এভাবে সূত্রটা লিখছি। এখন যদি হচ্ছে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না হয়, মানে বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য যদি সেম রাখতে হয়, তাহলে দেখো বস্তুর দৈর্ঘ্য যত প্রতিবিম্বের দৈর্ঘ্য তত, তাহলে 5 রে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে? 1। তাহলে যদি আমার শর্ত মানতে হয়, তাহলে বস্তুর দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য, আমি বারবার এটারে বস্তু বলতেছি, এটার প্রতিবিম্ব বলতেছি, বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য দুইটাই কি হবে? সেম হবে। তাহলে এম এর মান হবে 1, তাই না? এম এর মান যদি 1 হয়, এম এর কিন্তু আরো একটা মান আছে, আমরা জানি -v/u, মডুলাস অফ -v/u, তাহলে এটার মানও কি হবে? 1। তাহলে তখন আমাদের v/u যদি হয় 1, তাহলে আমাদের v ইজ ইকুয়ালস কি হয়ে যাবে? u, তাই না? v ইজ ইকুয়ালস হবে u। তাহলে তখন আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে বস্তুটাকে কোথায় রাখতে হবে? বস্তুটাকে হচ্ছে আমাদের প্রতিবিম্ব v ইজ ইকুয়ালস u। ওকে, এখন v ইজ ইকুয়ালস যদি u হয়, তাহলে এবার খেয়াল করে দেখো, আমরা যদি আমাদের এখানে বসাই যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস হচ্ছে 1/f। ওকে ফাইন, এবার f এর মান কত? f এর মান হচ্ছে এখানে, f এর মান হচ্ছে এখানে 15, তাই না? 60 সেন্টিমিটার ব্যাসের ম্যাথটাই তো আমরা করতেছি। তাহলে f এর মান হচ্ছে এখানে 15, তাহলে এখানে খেয়াল করে দেখো 1/15 ইজ ইকুয়ালস হচ্ছে 1/u। 1/u হচ্ছে, দেখো u এর জায়গায় আমরা কি বসাবো? সরি, আমাকে কি বের করতে বলছে? কোথায় বস্তুটা স্থাপন করলে, তাহলে বস্তুর দূরত্বটা রেখে দিব, বিম্বের দূরত্বটা জাস্ট হচ্ছে আমরা বস্তুর দূরত্ব কনভার্ট করবো। তাহলে 1/u রেখে দিলাম, ভিটাকে হচ্ছে আমরা u বানাই দেবো 1/u। ওকে ফাইন, ভালো কথা। তাহলে এখানে আসে 2/u ইজ ইকুয়ালস 1/15। তাহলে এখানে খেয়াল করে দেখো u ইজ ইকুয়ালস আসে 30 সেন্টিমিটার। তাহলে u যদি 30 সেন্টিমিটার, একটু ভাইয়া দর্পণের দিকে খেয়াল করে দেখো তো, ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ কত? 30 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের কিন্তু ম্যাথের আনসার চলে আসছে যে 30 সেন্টিমিটার, মানে বক্রতার ব্যাসার্ধে আমাদের কি করতে হবে? বিম্বটাকে রাখতে হবে। ঠিক আছে, এই যে দেখো এখানে সেম হুবহু যা করছি তাই করছে। ওকে, এবার একটা চিত্রের সাহায্য হচ্ছে তুমি দেখাই দিবা যে বক্রতার ব্যাসার্ধে তুমি যদি 12 সেন্টিমিটারের বস্তুটা রাখো, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এখানেই আমাদের বিম্বটা তৈরি হবে। ও আমার এই রশ্মিটা হচ্ছে ঠিক মতো বসে নাই, দাঁড়াও
এটার জন্য এটার বাজে লাগতেছে। এই যে প্রথমটা হবে এই, সেকেন্ডটা হবে এই, এই যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আমার বিম্বটা আসবে। ওকে, এবার আসো বিবর্ধন কাকে বলে। লর্চের সার্চ লাইটে অবতল আয়না ব্যবহার করা হয় কেন? অবতল আয়না কি করে দেখো, সার্চ লাইটের কাজ কি? অবতল আয়না হচ্ছে অভিসারী করে না? এটা ধরো হচ্ছে আমাদের টর্চ লাইটটা থাকে আর কি, হ্যাঁ টর্চ লাইট থাকে, এই টর্চ লাইটের এটা হচ্ছে আয়না, ঠিক আছে, এটা হচ্ছে আয়না, পিছনে রূপার প্রলেপ থাকে, আর লাইটটা থাকে হচ্ছে এই যে সামনে এখানে, এখানে হচ্ছে লাইটটা থাকে, এটা হচ্ছে লঞ্চের সার্চ লাইট, এমনি ধইরা হচ্ছে সার্চ লাইটটা মারে। তাহলে লাইটটা কি হয়, লাইটটা দেখো ভালো করে খেয়াল করে দেখো, লাইটটা থেকে যে আলোক রশ্মিগুলো বের হয়, এই আলোক রশ্মিগুলোকে হচ্ছে এই অবতল দর্পণটা কি করে, অবতল দর্পণটা যেহেতু অভিসারী দর্পণ, তাহলে এটা কি করে, আলোক রশ্মিগুলোকে ধরো এই যে এখান থেকে ধরো স্ট্রেইট যে আলোক রশ্মিটা বের হইছে, স্ট্রেইট আলোক রশ্মি অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ বরাবর যে আলোক রশ্মিটা বের হইছে সমান্তরালে, বক্রতার ব্যাসার্ধ সমান্তরালে, সেই আলোক রশ্মিটা কি হবে, ফোকাস দিয়ে যাবে, এবং এদিক দিয়ে যে আলোটা দেখছে সেটাই ফোকাস দিয়ে যাবে। সো দেখবা এখানে এসে হচ্ছে ওরা মিলিত হচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে যে আলোই বের হয় না কেন সেটা হচ্ছে এই যে এই সামনে এসে মিলিত হয়, মিলিত হওয়ার কারণে এখানে কি হয়, আলোর ফোকাসটা অনেক বেশি হয়, বোঝা গেছে। মানে তোমার এদিক থেকে যে আলোটাই বের হচ্ছে ওইটা এখানে এসে হচ্ছে মিলিত হচ্ছে। উত্তল দর্পণ হলে কি হইতো, পুরো আলোটা হচ্ছে এরকম ছড়া যাইতো, বাট এখানে পুরোটা ছড়া যাচ্ছে না, পুরোটা এসে হচ্ছে একসাথে মিশে যাচ্ছে, ঠিক আছে, এটাই। আচ্ছা এগুলি পারবা এখন আমার মনে হচ্ছে, ঠিক আছে। আমি দেখি কোনো কঠিন, আচ্ছা তারপরে করাই সমস্যা নেই, করাই। দিনাজপুর বোর্ড 2025। আচ্ছা এটা হচ্ছে বস্তু, কি বলছে, এফ এর মান দিছে, কিছু বলে নাই, জাস্ট বলছে হচ্ছে যে এটা কোথায় আছে, লক্ষ্যবস্তুর দ্বিগুণ দূরত্বে দর্পণের সামনে বিম্ব গঠিত হয়, এটা বলে দিচ্ছে। ওকে ফাইন, খুব ভালো কথা। তাহলে লক্ষ্যবস্তুর দ্বিগুণ দূরত্বে দর্পণের সামনে বিম্ব গঠিত হয়, এখন এখানে এফ এর মান দিয়ে দেন, বাট আমরা বের করতে পারবো, কারণ কি, কারণ এটা হচ্ছে 2f, এটা হচ্ছে f, এখানে আমাদেরকে বস্তুর দূরত্ব দিয়ে দিচ্ছে, বস্তুর দূরত্ব u হচ্ছে 6 সেন্টিমিটার, u ইজ ইকুয়ালস হচ্ছে 6 সেন্টিমিটার, এবং v হচ্ছে 12 সেন্টিমিটার। কেন v পজিটিভ, কারণ বলছে দর্পণের সামনে বিম্ব গঠিত হয়, এবার বলছে লক্ষ্যবস্তুর দ্বিগুণ দূরত্বে, তার মানে কি 6 দোকানে 12। এবার f এর মানও এখানে পজিটিভই হবে, যেহেতু এটা অবতল দর্পণ দেখাই যাচ্ছে, সো এটা f ও পজিটিভই হবে, f পজিটিভ হবে। তাহলে আমাদের সূত্র কি ভাইরা, আমাদের সূত্র হচ্ছে 1/u plus 1/v is equals 1/f, রাইট। তাহলে 1/f is equals কত, 1/6 plus 1/12, তাহলে এখানে যদি আমরা 12 কমন নেই তাহলে এখানে আসে 2 প্লাস এখানে আসে 1, তাহলে 1/f, তাহলে f এর মান আসে হচ্ছে 12/3, তার মানে আসে হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের ফোকাসটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন বলছে যে দর্পণের দিকে কমপক্ষে কতটুকু আগায় আনলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। এখন অবাস্তব প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে, যদি আমরা 6 সেন্টিমিটার থেকে এটাকে অন্তত ফোকাসে আনি, ফোকাসে আনলে আমাদের অপশন থাকবে যে হয় এটা বাস্তব প্রতিবিম্ব হবে অথবা অবাস্তব প্রতিবিম্ব, এবং প্রতিবিম্ব হবে অসীমে, আমরা তো জানি এটা ফোকাসে থাকলে প্রতিবিম্ব হয় অসীমে। আর যদি আমরা একদম 100% আমরা কি চাই, যে আমরা অবাস্তব প্রতিবিম্বই চাই, কোনো আমরা সন্দেহ রাখতে চাই না, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 6 থেকে 4 সেন্টিমিটার এনে, মানে লক্ষ্যবস্তুটা 6 সেন্টিমিটার দূর থেকে 4 সেন্টিমিটার দূরে এনে আরেকটু সামনে আনতে হবে, মানে এই ফোকাসের সামনে আনতে হবে জাস্ট। তাহলে কতটুকু সামনে আনতে হবে, 2 সেন্টিমিটার এর একটু বেশি, কারণ 6 আর 4 এর ডিফারেন্স কত 2, তাহলে 2 সেন্টিমিটারের একটু বেশি হচ্ছে আমাদের সামনে আনতে হবে, বোঝা গেছে। ওকে ফাইন, আমরা আশা করি এটা বুঝতে পারছি। এবং এখানে আর বলে নাই, এই যে 2 সেন্টিমিটার দর্পণের দিকে আগে আনতে হবে। ওকে ফাইন, এবার আসছে হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025। প্রধান ফোকাস কাকে বলে, গাছের পাতা সবুজ দেখাবে কখন, লাল আলোতে সবুজ পাতা কেমন দেখাবে, রৈখিক বিবর্ধনের মান বের করতে বলছে চিত্র থেকে। এই বস্তুর অবস্থান হচ্ছে COF এর মাঝখানে। ওকে ফাইন, ভালো কথা। এখানে খেয়াল করে দেখো, আরে দর্পণ আকৃতি অবস্থা খারাপ হয়ে যেতেছে। এফ এর মান হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে এফ হচ্ছে এটা 40 সেন্টিমিটার, তাহলে আমার 2f হচ্ছে 80 সেন্টিমিটার, তাই না, ডাবল। এবার বলছে বস্তুর অবস্থান, এই বস্তুর অবস্থান হচ্ছে COF এর মাঝখানে, মানে 2f আর f এর মাঝখানে, তাহলে এটা 40 সেন্টিমিটার 80 সেন্টিমিটার, এর মাঝখানের দূরত্বটা কত হবে, 60 সেন্টিমিটার। তাহলে লক্ষ্য বস্তুটা হচ্ছে এখানে, তার মানে u হচ্ছে 60 সেন্টিমিটার দূরে, f এর মান জানি, v এর মান হচ্ছে আমরা বের করতে পারবো।
তাহলে বিবর্ধনের মান কত, m ইজ ইকুয়ালস মাইনাস ভি বাই ইউ, তাই না? তাহলে ভি এর মানটা জাস্ট আমার লাগবে, তাহলে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়ালস হচ্ছে 1 বাই এফ। তাহলে কত হবে রে, 1 বাই ভি ইজ ইকুয়ালস 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ, এগুলোতে এমসিকিউ। তাহলে এটা কত, 1 বাই 40 বিয়োগ 1 বাই 60। তাহলে এখানে কত আসে, 1 বাই ভি ইজ ইকুয়ালস হচ্ছে 120, এখানে 3 বিয়োগ 2, তার মানে ভি এর মান হচ্ছে 120 সেন্টিমিটার। তাহলে ভি এর মান যদি এখানে বসাই 120, আর এখানে ইউ এর মান কত আছে 60, তাহলে বিবর্ধন হবে 2। ঠিক আছে, বিবর্ধন হবে 2। এও লক্ষ্যবস্তুটিকে দর্পণের দিকে 30 সেন্টিমিটার যদি সামনে আনি, তাহলে এটাকে 60 সেন্টিমিটার আছে, এটাকে 30 সেন্টিমিটার সামনে আনছি, তার মানে এখানে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, তাহলে ইউ এর মান হয়ে যাবে তখন 20 সেন্টিমিটার, ফোকাস হচ্ছে 40 সেন্টিমিটার, তার মানে ফোকাসের সামনে আছে, মানে ফোকাসের ভেতরে আছে। তাহলে ফোকাসের ভেতরে থাকলে কি হবে, অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, তাই না? সো এটা কিভাবে গঠিত হবে, এটা আমরা এখানে পারবো আই গেস। ওকে, এবার আসা হচ্ছে যশোর বোর্ড, প্রতিবিম্ব আকার নীল ব্লা 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 বুঝছি। আচ্ছা, দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব হচ্ছে পাওয়া যাবে। আচ্ছা, এখানে দেখো এই ম্যাথগুলো না খুবই সহজ, একেবারে বাচ্চা বলা মানের ম্যাথ, এগুলো না করাইতে লজ্জা লাগতেছে। আর এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, ঠিক আছে, এবং অবতল দর্পণ, তাহলে ফোকাস দূরত্ব কত, r/2, তার মানে হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবং এটা পজিটিভ। ওকে, খুব ভালো কথা। কইছে কি, বলছে হচ্ছে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। তাহলে আমরা জানি যে বিবর্ধন ইজ ইকুয়ালস কি, প্রতিবিম্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তু, তাই না? প্রতিবিম্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তু, এটা ইজ ইকুয়ালস কত, মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, ওকে ফাইন। এবার তাহলে m ইজ ইকুয়ালস মাইনাস ভি বাই ইউ, এটা আমরা ইউজ করব, m ইজ ইকুয়ালস মাইনাস ভি বাই ইউ। এবার খেয়াল করে দেখো m এর মান কত, m এর মান হচ্ছে 3, কারণ বিবর্ধন হচ্ছে 3 গুণ, ইজ ইকুয়ালস হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এবার এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমাদের এই যে এই মাইনাস ভি বাই ইউ যেটা আছে, এই মাইনাস ভি বাই ইউটা আমরা যদি হচ্ছে এখানে বসাই, তাহলে হচ্ছে ভি এর মান কি আসে, মাইনাস 3u, তাই না? এখন কথা হচ্ছে আমি যদি এখানে বাস্তব বিম্ব বানাইতে চাই, আমি যদি এখানে বাস্তব বিম্ব বানাইছি, যেহেতু আমাকে বলেছে বাস্তব বিম্ব পাওয়া যাবে, আমার ভি এর মান এখানে কি আসছে, নেগেটিভ আসছে না? নেগেটিভ তো আনা যাবে না, কারণ নেগেটিভ আনলে তো ভি পিছনে চলে যায়। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে একটা মডুলাস বসাই দিতে হবে সূত্রের মধ্যে। ঠিক আছে, সূত্রের মধ্যে একটা মডুলাস বসাই দিলে আমার ভি এর মান আসবে হচ্ছে 3u। ঠিক আছে, ওকে। তাহলে ভি এর মান যদি 3u আসে, এবার আসো কোথায় বসাবো, 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়ালস হচ্ছে 1 বাই এফ। কারণ আমাকে তো বলছে যে কোথায় বসাবো, কোথায় বসাইলে হচ্ছে বস্তুর আকারে 3 গুণ বিবর্ধিত। এখন আমরা তো বলে না ইউটা কোথায়, ইউ কিন্তু কোথাও দেয়া নাই, তাহলে আমাকে ভি ইউ বাইর করতে হবে। তাহলে আমার এখানে সূত্র থেকে আমি জানি যে 1 বাই ভি ইজ ইকুয়ালস বলছে 3u, তাহলে 1 বাই ইউ প্লাস 1 বাই 3u ইজ ইকুয়ালস হচ্ছে 1 বাই এফ, তাই না? এফ এর মান জানি 1 বাই ইউ প্লাস 1 বাই 3u ইজ ইকুয়ালস 1 বাই এফ এর মান কত রে, 10 না 15, সরি 15। এবার এখান থেকে ইউ এর মান আসবে, ইউ এর মান থেকে ভি এর মান বের করবা, ইউ এর মানটা 3 দিয়ে গুণ দিলে ভি এর মান চলে আসবে। ইউ এর মান কত একটু দেখে নেই, মনে হয় 20, হ্যাঁ ইউ এর মান হচ্ছে 20 সেন্টিমিটার আসবে, তাহলে ভি এর মান আসবে হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, দর্পণের সামনে হচ্ছে 20 সেন্টিমিটার ধরে বস্তু রাখবো, তাহলে হচ্ছে আমরা কি পাবো, তাহলে হচ্ছে আমরা বস্তু পাবো। ওহো, আমি এখানে একটা সূত্র মনে হয় একটু ঝামেলা করছি, না ঝামেলা করিনি, ঠিকই আছে। আচ্ছা খেয়াল করে দেখো, m ইজ ইকুয়ালস মডুলাস মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, মডুলাস মাইনাস ভি বাই ইউ হইলে আমাদের যখন পজিটিভ বিম্ব লাগবে তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে এইখানে জাস্ট পজিটিভ মানটা নিব, প্লাস ভি বাই ইউ নিব। আর যদি আমাদের নেগেটিভ বিম্ব লাগে তাহলে আমরা মাইনাস ভি বাই ইউ মানটা নিব। ঠিক আছে, আচ্ছা এখন বলছে যে এখানে একই বিবর্তনের অবাস্তব বিম্ব পাওয়া যাবে কিনা। অবাস্তব বিম্ব যদি পাইতে হয় তাহলে তখন m ইজ ইকুয়ালস কি হবে, মাইনাস ভি বাই ইউ। তাহলে m এর মান হচ্ছে 3, নেগেটিভ মানটা আমরা নিব v এর, তাহলে হচ্ছে u, তাহলে ইজ ইকুয়ালস কি হবে, v ইজ ইকুয়ালস হবে মাইনাস 3u। ঠিক আছে, এবার v ইজ ইকুয়ালস মাইনাস 3u দিয়ে আমরা হচ্ছে ওই একই ইকুয়েশনটা বসাবো, 1 বাই u প্লাস 1 বাই v ইজ ইকুয়ালস 1 বাই f। ফোকাস বিন্দুতে এটা পজিটিভই থাকবে সবসময়, যেহেতু অবতল দর্পণ। v এর মান হচ্ছে v এর জায়গাতেই থাকবে, u এর মানটা কি হয়ে যাবে, সরি এটা হয়ে যাবে মাইনাস 3u। ঠিক আছে, আর u এর মানটা u ই থাকবে। আমি কি এখানে কোথাও ভুল করছি না? ঠিক আছে, এটা তাহলে এটা হয়ে যাবে জাস্ট মাইনাস 3u। এবার এটা দিয়ে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে ইউ এর মান বেরোবে, ইউ এর যে মানটা বেরোবে ওটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিলেই হচ্ছে
সরি ইউ এর যে মানটা বেরোবে ওইখানে লক্ষ্যবস্তু রাখলেই হচ্ছে আমরা কি পাবো, আমরা হচ্ছে ইয়ে বিন্দু পাবো, তোমার হচ্ছে এই বিবর্ধিত বিম্ব পাবো। তাহলে ইউ এর মান এখানে আসবে 10 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, সো বেসিক্যালি এখানে আর কোনো এক্সেপশনাল ওই রকম ম্যাথ নাই, সবই ওই একই, ঘুরে ফিরে ওই একই ম্যাথ। ঠিক আছে, ঘুরে ফিরে ওই একই ম্যাথ। সো আমি আর এটা ইয়ে করতেছি না, আমি সরাসরি হচ্ছে এখন এমসিকিউতে চলে যাই। ঠিক আছে, সো এমসিকিউর ক্ষেত্রে খেয়াল করে দেখো কোনটি সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। দৃশ্যমান আলোর সীমা কোনটা, তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও যদি বড় হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ইনফ্রারেড। ঠিক আছে, তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই কোনটা, 400 থেকে 700 দেখতে পাই আমরা। তাহলে 400 থেকে 700, তাহলে এখানে আনসার কোনটা হবে, 652 ন্যানোমিটার, কারণ 400 মিটার বলছে আর 700 সেন্টিমিটার বলছে, তাহলে খেয়াল রাখতে হবে যে এটা ন্যানোমিটার কিন্তু। ঠিক আছে, সো আমরা একটু ম্যাথ দেখি যে ম্যাথ কিছু ইয়ে আছে কিনা। আচ্ছা, এক্সামিনেশন লেখাটার বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি বিম্বের বর্ণের কোনো পরিবর্তন হবে কিনা, এটা কেমনে হবে বলো তো? এক্সামিনেশন, এখানে খেয়াল করে দেখো ই চেঞ্জ হবে, এক্স এক্স কিন্তু ডানে বামে সেম, তাহলে যে অক্ষরগুলো ডানে বামে সেম না, মানে ই তো বাম দিকটা দেখতে এরকম আর ডান দিকটা দেখতে এরকম, বাট এক্স কিন্তু ডানে বামে দেখতে সেম। এই জন্য যেই অক্ষরগুলোর হচ্ছে ডানে বামে সেম, যেমন টি আই ও, এগুলো হচ্ছে চেঞ্জ হবে না। ঠিক আছে, আচ্ছা সমতল দর্পণের ক্ষেত্রে কোনটা সঠিক, প্রতিবিম্ব অবাস্তব ও সোজা। ঠিক আছে, প্রতিবিম্ব হচ্ছে অবাস্তব এবং বিবর্ধনের মান হচ্ছে 1। সমতল দর্পণে হচ্ছে আমার সাইজ যা প্রতিবিম্বের সাইজও তাই হবে, কারণ হচ্ছে দেখো দর্পণটা সমতল, তাহলে আমার সাইজ যা হবে প্রতিবিম্বের সাইজও তাই হবে। তাহলে বিবর্ধনের মান কত, 1, কারণ এম ইজ ইকুয়ালস কি, সমান বাই সমান। ওকে, আচ্ছা আর বিম্বটা হচ্ছে পিছনে এবং অবাস্তব। এবার আসো, গোলায়নের দৈর্ঘ্যটা 25 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলে ফোকাস দূরত্ব কত? ভাই এগুলি করানোর নিজের কাছে লজ্জা লাগতেছে। সো এগুলো সবই তোমরা পারবা। দেখো 10 বোর্ড 21, 5 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 3 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব পাওয়া যায়, ফোকাস দূরত্ব কত? 1/u 1/v = 1/f। সো এই এমসিকিউ কোনো করার কোনো মানেই হয় না। ঠিক আছে, এখানে যা এমসিকিউ আছে সব ইনশাআল্লাহ তোমরা পারবা। এখানে কতগুলো এমসিকিউ দেয়া আছে, এখানে প্রায় হচ্ছে 171টা এমসিকিউ দেয়া আছে। ঠিক আছে, এই 171টা এমসিকিউ তোমাদের ইনশাআল্লাহ আমি কমেন্ট বক্সে পিডিএফ আকারে দিয়ে দেবো, ওইখান থেকে হচ্ছে তোমরা জাস্ট হচ্ছে প্র্যাকটিসের জন্য এখানে দেখবে, এখানে বোঝানোর কিছু নেই, আমি ম্যাথ যা আছে সব বুঝাই দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এবং শুরুতে যে থিওরিটা পড়াইছি না, ওই থিওরিটার জন্যই হচ্ছে আমি এমসিকিউ সলভ করাচ্ছি না, কারণ এমসিকিউ ইনশাআল্লাহ সলভ হয়ে গেছে।